আপনার কি আমার কথা মনে পড়বে না? হয়তো পড়তেও পারে, আবার নাও পড়তে পারে। আচ্ছা, আমি বেশি সুন্দরী নাকি আপনার প্লেনের এয়ার হোস্টেসরা? কোনটা বললে খুশি হবে? নয়না জিয়ানের পাশে এসে বসে বলে, সত্যিটা। ওরা ফরেনার, তাই সুন্দর বললে ওরা তো অনেক সুন্দরী। নয়না খানিকটা গাল ফুলিয়ে নিল। তবে বাঙালি নারীদের সৌন্দর্যের কাছে ওসব সুন্দরী কিছুই না। নয়না উৎসাহ নিয়ে বলে, সত্যি? সত্যি। আমার দেশের নারীদের তুলনা হয় না। জানেন, নীলাঞ্জনা আপি একটা ফরেনার ছেলের সাথে রিলেশন করেছিল। তারপর কি হয়েছে জানেন? জিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। হাতের সামনে থাকা কাচের গ্লাসটা সর্বশক্তি দিয়ে চেপে ধরল। নয়না ভয় পেয়ে গেল। জিয়ানের চোখ লাল হয়ে গেছে। গ্লাসটা যে কোনো সময় ভেঙে কাচের টুকরো হাতে ঢুকে যেতে পারে। নয়না কান্না জড়িত কণ্ঠে বলে, আমার ভুল হয়ে গেছে, কখনো এই নাম আপনার সামনে নেব না। প্লিজ গ্লাসটা ছেড়ে দিন, আপনার হাত কেটে যাবে। নয়নার কথা শেষ হওয়ার আগেই শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। সাদা ফ্লোরে মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগলো টকটকে লাল তাজা রক্ত। নয়না জিয়ানের হাতটা ধরে বলে, ইস, কতখানি কেটে গেছে। এমন রাগ কারও কিভাবে থাকতে পারে? জিয়ান নয়নার বাহু চেপে ধরে হাত দিয়ে নিজের কাছে এনে বলে, ঘৃণা করি আমি এই নামটাকে। কেন বললে? আমি জিয়ান রেজা চৌধুরী যতদিন বেঁচে আছি এই নাম আমার সামনে নেবে না। ছাড়ুন, আমার লাগছে। জিয়ান নয়নাটা আরও কাছে টেনে নিল। নয়না ভয়ে চোখ বন্ধ করে বল, আপনার হাত থেকে রক্ত ঝরছে, আমাকে ছাড়ুন, আমি ব্যান্ডেজ করে দেই। আর কোনো কথা বের করতে পারল না নয়না। তার আগেই জিয়ান নয়নার ওষ্ঠদয় নিজের ওষ্ঠের মিলন ঘটাল। আকস্মিক ঘটনায় নয়া ঘাবড়ে গেল। জিয়ানের শার্ট খামচে ধরল। নখ বসে গেল জিয়ানের পিঠে। প্রায় ৫ মিনিট পর নয়নাকে খুঁজতে লাগল। আশেপাশে চোখ বুলিয়ে দৃষ্টি স্থির করল। নয়না উঠে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে ধীরে পায়ে বারান্দার দিকে এগিয়ে গেল। নয়নার শখের বারান্দা। বিশাল বড় বারান্দার এক কোণে নয়নার শখের বুক প্লেস। নিজের পছন্দের লেখকের বই সাজানো আছে তাতে। ওই পশ্চিম কর্নারটা নয়নার মন খারাপের ঔষধও বলা যায়। জিয়ানের হাতে একটা বই। নীলাঞ্জনার বিয়ের জন্য পুরো বইটা শেষ করা হয়নি নয়নার। প্রিয়তম অসুখ সে, সাদাত হোসাইনের লেখা বইটি। নয়নার পছন্দের লেখক সাদাত হোসাইন গত বইমেলায় ভিড় ঢেলে অটোগ্রাফ সহ সংগ্রহ করেছিল। নয়না ধীর পায়ে জিয়ানের পাশে পায়ের কাছে বসল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মৃদুস্বরে বলল, আমার প্রিয় বইটি আপনি রক্তাক্ত করছেন কেন? ও বেচারার কি দোষ? জিয়ান শান্তস্বরে বলল, সরি, আমি আবারও একটা ভুল করলাম। আচ্ছা, তুমি কি বলতে পারো, সুনয়না, মানুষ হৃদয়ে রক্তক্ষরণ কেন দেখতে পায় না? এই যে আমার সামান্য কেটে যাওয়া ক্ষতে তুমি প্রলেপ লাগাতে এসেছ, কখন কেউ মনের ক্ষতে প্রলেপ কেন লাগায় না? কারো মনের ক্ষতের প্রলেপ হতে হলে মনের মানুষ হতে হয়। মনের মানুষ মন বোঝে, অন্য মানুষ তো বুঝবে না। কেউ কি আসলেই আমাদের মনের মানুষ হয়? হবে না কেন? ভালোবাসা থাকলেই হয়। ভালোবাসা বলতে আদতে কিছু আছে শোনায়ও না। ভালোবাসা হলো অনেকগুলো অংশের এক কথায় প্রকাশ করার মতো শব্দ। বিশ্বাস, ভরসা, মায়া, প্রশান্তি, এই সব মিলিয়ে ভালোবাসা। এখান থেকে একটাও কম হলে সেখানে ভালোবাসা থাকে না। কথার মধ্যেই নয়না জিয়ানের হাতটা ধরল। আলতো হাতে কাজগুলো টেনে বের করতে করতে বলে, নিজেকে যে ভালোবাসতে পারে না, সে অন্যকে কি করে ভালোবাসবে? এই যে নিজের ক্ষতি করলেন, এই দায় তো আপনার। এই ক্ষতির পরিমাণ আপনাকেই চোকাতে হবে। মানুষ ভুল করলে সেই ভুল থেকে শিক্ষা নিতে হয়, আর নয়তো সেই ভুল থেকে শত শত ভুলের জন্ম হয়। জিয়ান অবাক নয়নে তাকিয়ে আছে নয়নার দিকে। কে বলবে তার সাথে এত গুছিয়ে কথা বলা মেয়েটা ষোড়শী বালিকা? মনে হচ্ছে উপন্যাসের মাধবী লতা। কত যত্ন নিয়ে সে হাতের ক্ষতে প্রলেপ লাগাচ্ছে, যেন আমার চেয়ে তার ব্যথা অনুভব হচ্ছে বেশি। জীবন এত অদ্ভুত কেন? নয়না হাতে ব্যান্ডেজ করা শেষ করে বলে, আজকে সবচেয়ে ভালো লেগেছে কোনটা জানেন? আজ তো ভালো লাগার মতো কিছু হয়নি নয়না। হয়েছে, তবে তা আপনি বুঝবেন না মিস্টার প্লেন ড্রাইভার। বলো, তাহলেই তো বুঝবো। বুঝলে বুঝো পাতা, না বুঝলে তেজপাতা। জিয়ান হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, উপস, একটু মনে ছিল না আমার। আশ্চর্য, মনে ছিল না মানে কি? সকালে তো পালাবেন, তখন আপনাকে আমি কই পাবো? আমাকে পেতে চাও? নো, নেভার। তবে মোবাইল পেতে চাই। হায় রে নিষ্ঠুর রমণী, তুমি মোবাইল চাইলে কিন্তু আমাকে চাইলে না। নাটক কম করেন প্রিয়। আমি তোমার প্রিয়? আপনার সাথে প্রিয় শব্দ যায়? তাও ঠিক। জিয়ান পকেট থেকে একটা ফোন বের করে নয়নার সামনে ধরে বলে, এই নাও তোমার প্রাপ্য। নয়না খুশি হয়ে বলে, লাভ ইউ।
লাভ ইউ টু ডার্লিং। এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে ফেলে। কিন্তু আমি সিম পাবো কই? সিম দিয়ে কি করবে? সিম ছাড়া মোবাইলের কোনো মূল্য আছে? অবশ্যই আছে। তুমি এটাতে ওয়াইফাই কানেক্ট করে ভিডিও দেখতে পারবে। আমাকে বোকা মনে হয়? জিমেইল ছাড়া কিছু ওপেন হবে? বাহ, সবই জানো দেখি। তো কি সায়েন্সের স্টুডেন্ট? এত সহজভাবে নেয়ার কিছু নেই। বড় হয়ে কি হতে চাও? আপনার কি আমাকে বাচ্চা মনে হয়? প্রশ্নটা ভুল করেছেন। প্রশ্ন হতো পড়ালেখা করে কি হতে চাও? কি হতে চাও? পাইলট। জিয়ান হেসে বলে, বাহ, অবশেষে তুমিও প্লেন ড্রাইভার হতে চাও? মোটেই না, শুধুমাত্র আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম প্লেন ড্রাইভার শব্দটা। আগেই তো বলেছিলাম সায়েন্সের স্টুডেন্ট, সহজভাবে নেবেন না। নয়না উঠে হাঁটা শুরু করতেই জিয়ান পা বাড়িয়ে দেয়। নয়না পড়ে যেতে নিলে জিয়ান হাত ধরে টান দিয়ে নিজের কোলে বসায়। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, বাচ্চা মানুষ যখন তখন কোলে বসে পড়ে। মাহবুব তালুকদার যা চায় তাই হয়। মিজান বলে, ভাইয়া, আমার মেয়েটা আজ 5 দিন ধরে নিখোঁজ। কোথায় আছে, কি অবস্থায় আছে কিছুই জানি না। এমন মেয়ে দি কি হবে যেই মেয়ে পরিবারের মান সম্মান ডুবিয়ে দেওয়ার আগে একবার ভাবে না তাকে খুঁজে কি করবে? ভাইজান, এভাবে বলবেন না। শত হোক আমার ঔরসজাত মেয়ে, শত অন্যায় করলেও তাকে ফেলে দিতে পারবো না। তোর মেয়ের জন্য তুই কাঁদছিস, আর তোর মেয়ে বিয়ে করে সংসার করছে। কি বলছেন ভাইজান? ঠিকই বলছি। নীলাঞ্জনা ওই ছেলেটাকে বিয়ে করে নিয়েছে। আমি সব খোঁজ নিয়েছি। ওরা এখন শরীয়তপুর আছে। এই নে ঠিকানা। তোর একার মেয়ে, তোরই মায়া আছে। যা দেখে আয়। আমাকে ক্ষমা করে দিয়েন ভাইজান, আমার জন্য আজ নয়নার জীবনে এত বড় তুফান আসলো। নিজের মেয়েকে মানুষ করতে কি ত্রুটি রেখেছি আমার জানা নেই। এই, ছাড়ুন আমাকে। কোলে বসে আছো, ভালো লাগছে না বেবি? আমাকে ছাড়ুন। আমার প্রতি এত রাগ? রাগ অভিমান তার সাথে করা যায় যাকে মানুষ ভালোবাসে। আপনি তো সুনামি, যার আছড়ে পড়ার আঘাত কতকাল আমাকে বয়ে বেড়াতে হবে জানা নেই। আপনার প্রতি রাগ অভিমান বেমানান। আপনার প্রতি থাকবে ক্ষোভ, আক্ষেপ। হুট করে জিয়ান বলে, আই নিড ইউর লিপস, জাস্ট 2 মিনিট। আমি ইংরেজি বুঝি না। জিয়ান হাত টান দিয়ে বলে, যে সাহিত্য বোঝে সেই সামান্য কথা বুঝবে না? যে হাত সারা জীবন ধরে রাখতে পারবেন না, সেই হাত ধরার সাহস কেন দেখাচ্ছেন? জিয়ান হাতটা ছেড়ে দিল। নয়না দ্রুত বারান্দা থেকে রুমে চলে আসলো। জিয়ান সেভাবেই বসে রইল। সে হঠাৎ কেন নয়নার কাছে অমন আবদার করল? কিন্তু এই মুহূর্তে জিয়ানের মনে হচ্ছে নয়নার ঠোঁটের স্পর্শ তার প্রয়োজন, খুব প্রয়োজন। কারো উষ্ণ আলিঙ্গন। নয়না রুমের লাইট অন করে ড্রেসিং টেবিলের সামনে বসল। নিজের চেহারার দিকে তাকালো। জীবনের মাত্র 16তম বছর পার করছে নয়না। কত রঙিন স্বপ্ন, কত প্ল্যান, কত আশা ছিল ছোট মস্তিষ্কে। একটা দিন, একটা আকস্মিক ঘটনা তার জীবনটা মুহূর্তে পাল্টে দিল। কি হলো এই 5টা দিন তার সাথে? যে হাত আজ পর্যন্ত কেউ সাহস করে স্পর্শ করতে পারেনি, আজ সেই শরীর জুড়ে কারো স্পর্শ লেপ্টে আছে। ঠোঁটে হাত দিয়ে কেঁপে উঠল নয়না। চোখ বন্ধ করতেই ভেসে উঠল বিভৎস সেই রাতের দৃশ্য। কেউ টেনে তার লেহেঙ্গার ওড়না ছুঁড়ে ফেলল। অন্ধকার রাত, মোমবাতি টিমটিম আলো আর নানা রকম ফুলের সৌরভ, সেসব তাকে আঘাত করার জন্য সাজানো। জোর করে কেউ তাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। সে কি যন্ত্রণার! নয়নার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। হঠাৎ কেউ তার কাঁধে হাত রেখে বলে, কি হয়েছে তোমার? নয়না হুট করে উঠে এসে সামনে থাকা মানুষটিকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। জিয়া নয়নাকে আগলে রাখে নিজের বক্ষে। শান্ত স্বরে বলে, কি হয়েছে তোমার? বলো আমাকে, কি নিয়ে সমস্যা? নয়না জিয়ান কণ্ঠ শুনে চোখ খুলে জিয়ানের মুখের দিকে তাকায়, চিৎকার দিয়ে বলে, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার সাথে এমন করবেন না, ছেড়ে দিন আমাকে। জিয়ান হতবুদ্ধি হয়ে তাকিয়ে থাকে নয়নার দিকে। নয়না ততক্ষণে জিয়ানের কয়েক হাত ধরে সরে দাঁড়ায়। জিয়ান বেডসাইড টেবিলের উপরে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে নয়নার সামনে পা বাড়ায়। নয়না আরও দূরে সরে যাচ্ছে আর বলছে, আমাকে ছেড়ে দিন। জিয়ান থমকে দাঁড়াল। নরম স্বরে বলল, কি হয়েছে তোমার সোনয়না? ভয় পাচ্ছ কেন? দেখো, আমি তোমাকে ধরিনি, আর এখানে আর কেউ নেই। ভয় পাওয়ার মতো কিছু নেই। নয়না আর কিছু বলতে পারল না।
তার আগেই তার চারপাশ অন্ধকার হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ার আগেই জিয়ান নয়নাকে নিজের বাহুবন্ধনে আগলে নিল। কোলে তুলে বেডে শুইয়ে দিয়ে নিজে নয়নার মাথার সামনে বসল। কি করবে এখন সে? এ বাড়ির কাউকে কিভাবে বলবে? মাথা নিচু করে বসে থেকে মোবাইল নিয়ে তার ফ্রেন্ড অনিকেতকে কল করল। অনিকেত পেশায় একজন ডাক্তার। ভ্রু কুঁচকে মোবাইলের দিকে তাকালো অনিকেত। এত রাতে কল করার মতো মানুষ অনিকেতের জীবনে নেই। তাহলে কে কল করল? বিরক্তি নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখতে পেল জলজল করছে রেজা নামটা। অনিকেত কল বিলম্ব না করে সাথে সাথে রিসিভ করে বলে, "কি রে শালা, এতদিন পর মনে পড়ল? শুনলাম এর মধ্যে বিয়েও সেরে ফেলেছিস। তোর কথা পরে শুনব, আগে আমার কথা শোন।" তারপর অনিকেতকে সবটা খুলে বলল। অনিকেত সব শুনে বলে, সম্ভবত ভাবির প্যানিক অ্যাটাক হয়েছে। এই পরিস্থিতি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই শীর্ষে পৌঁছায়, কিন্তু তখনও তা ভয়াবহ বা অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করতে পারে। প্যানিক অ্যাটাক সাধারণত অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা নির্দিষ্ট পরিস্থিতি, সামাজিক বা কর্মজীবনের চাপ এই ধরনের আক্রমণকে হতে পারে। তুই এক কাজ কর, চোখে মুখে পানির ছিটা দে। জ্ঞান ফিরলে আতঙ্কিত এবং বিচলিত থাকতে পারে। ভাবির পাশে থাক এবং শান্ত থাকার চেষ্টা করবি। ভাবিকে সান্ত্বনা দিবি, তাকে অনুভব করাবি যে সে নিরাপদ আছে। মনোযোগ অন্যদিকে নেয়ার চেষ্টা করবি আর কয়েকবার লম্বা শ্বাস-প্রশ্বাস নিতে বলবি। দেখবি সব ঠিক হয়ে যাবে। ভয়ের কিছুই নেই। প্রথম প্রথম অনেক মেয়েই এটাকে ভয় পায়। জিয়ান আর কোনো কথা শুনল না, খট করে ফোনটা কেটে দিল। জিয়ান ভালো করেই জানে এখন অনি উল্টোপাল্টা কথা বলবে। ফোন কেটে দিল। মানুষ ঠিকই বলে, বউ পেলে মানুষ সব ভুলে যায়। আচ্ছা, আমি কবে সব ভুলে যাওয়ার মতো বউ পাব? বাবা, আমার কি বিয়ে হবে না? জিয়ান বেডসাইড টেবিলের উপর থাকা জগটা থেকে সামান্য পানি নিয়ে নয়নার চোখ মুখে ছিটিয়ে দিল। কিছুক্ষণ পর নয়না চোখ খুলল। জিয়ান নয়নার মাথা নিজের বক্ষে নিয়ে নয়নাকে বলল, তুমি তো আমাকে বেশ ভয় পাইয়ে দিচ্ছিলে। বললেই হতো, আজ তোমার বাচ্চাদের মতো ঘুমোতে ইচ্ছে করছে, তাহলেই আমি তোমার মাথায় হাত বুলিয়ে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিতাম। ছাড়ুন, আমি বালিশে শোব। জিয়ান নয়নার মাথা বালিশে রেখে সরে বসল। এই তুমি জোরে শ্বাস নিতে পারো? এই আমার মতো করে। এই, এটা কোনো ব্যাপার হলো? এই দেখুন, বলেই জোরে শ্বাস নিল। এই তো আমার চেয়ে কম হলো। নয়না আবার শ্বাস নিল, লম্বা শ্বাস। তারপর জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি সত্যি গান গাইতে পারেন? না, পারি না। আমি গান গাইলে তোমার এলাকার সব লোক লাঠি সোটা নিয়ে হাজির হবে। এত বাজে কণ্ঠ আমার। নয়না উচ্চস্বরে হেসে বলে, এত বাজে কণ্ঠ আপনার? খুব বাজে। একবার কি হয়েছিল জানো? নিশ্চিত আপনার গান শুনে কুকুর তাড়া করেছিল আপনাকে। নয়না উঠে বসল। এই একটা হেল্প করেন, আমার গয়নাগুলো খুলতে সাহায্য করেন। জিয়ান নয়নার গয়না খুলতে সাহায্য করল। নয়না উঠে দাঁড়াল। ড্রয়ার থেকে ড্রেস বের করে বলে, আমি চেঞ্জ করে আসি, আপনিও চেঞ্জ করুন। আমি তো কিছু নিয়ে আসিনি। আপনার শ্বশুর আব্বা আপনার জন্য ড্রেস কিনে রেখেছে। ওই 4টা শপিং ব্যাগ দেখছেন, তাতে আপনার প্রয়োজনীয় কাপড় পেয়ে যাবেন। নয়না ওয়াশরুমে চলে যাওয়ার পর জিয়ান ব্যাগ খুলে অবাক। টি-শার্ট, 3/4 প্যান্ট, তোয়ালের শার্ট, ব্লেজার সব আছে এতে। একটা টি-শার্ট আর 3/4 প্যান্ট বের করে পরে নিল। নয়না রুমটার দিকে নজর গেল। পুরো রুম জুড়ে হোয়াইট আর পিঙ্ক কালারের ফার্নিচার। রুমের রংটা হালকা পার্পল। বলতেই হয় নয়না খুব আদুরে মেয়ে, তাই তো প্রিন্সেসের মতো রূপটা সাজানো। হঠাৎ চোখ পড়ল দেয়ালে টাঙানো একটা পেইন্টিংয়ের দিকে। অবাক হয়ে বলে, এটা এখানে কি করছে? নয়না ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আমার রুমটা খুব সুন্দর তাই না? সব ক্যাবিনেট আমার মন মতো করে বানানো। খুব সুন্দর, তবে তোমার চেয়ে তোমার চেয়ে কম। এই পাস্তা খাবেন? আমার খুব খিদে পাচ্ছে। এই রাত আর সাথে পাস্তার কফি জাস্ট জমে যাবে। তুমি পারো? ইয়েস মিস্টার ড্রাইভার। নট ড্রাইভার, ইটস পাইলট। এই কি তো, কখনো রাত জেগে উপন্যাস পড়েছেন? না, আমার এসব পড়ার সময় হয়নি। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত পাইলট হওয়ার জার্নি, এভাবেই কেটেছে দিন। এর জন্য আপনার মধ্যে কোনো রসকস নেই। উপন্যাসের নায়ক চরিত্রগুলো হয় কল্পনার পুরুষের মতো। তাদের রাগ, তাদের আগলে রাখা, তাদের অ্যাটিটিউড সব কিছুই সুপার সুপার। আর ভালোবাসা, তা তো বলার ভাষা রাখে না। তোমার উপন্যাস নিয়ে গবেষণা শেষ হলে পাস্তা আর কফি বানিয়ে আনো। এই যে মিস্টার প্লেন ড্রাইভার, আমার পিছু পিছু আসেন।
তোমার বাসার কেউ দেখে ফেললে? দেখে ফেললে কি? আমরা কি চোর নাকি? জিয়ানের হাত ধরে বলে, চলেন তো। রান্নাঘরে এসে নয়না চুলায় পানি বসালো, তাতে সয়াবিন তেল আর লবণ দিল। জিয়ান জীবনে প্রথমবার কিচেনে ঢুকেছে। অবাক হয়ে বলে, সাদা পানিতে তেল আর নুন কেন দিলে? ও রে হো, ড্রাইভার স্যার সারা জীবন বইয়ের পাতায় বুবে থাকলে জানবেন কি করে? চুপচাপ তাকিয়ে থাকেন আর দেখুন ঘরোয়া স্টাইলের সহজভাবে কিভাবে পাস্তা রান্না করতে হয়। পানি ফুটে উঠলে নয়না গ্যাস কমিয়ে তাতে পাস্তা দিল। এরপর ফ্রিজ থেকে টমেটো, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, সয়া সস, টমেটো সস, কাঁচামরিচ বের করে আনল। একে একে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কুচি করে নিল। ততক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। পাস্তা ছাঁকনিতে দিয়ে চুলায় প্যান বসিয়ে একে একে সব দিয়ে নাড়াচাড়া করে এরপর ডিম দিল। ডিমটা হয়ে এলে পাস্তা ঢেলে দিল। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিল। হিটারে পানি গরম করে তাতে গুঁড়া দুধ, কফি পাউডার দিয়ে মিক্সড করে নিল। জিয়ান এতক্ষণ মনোযোগ দিয়ে রান্না দেখছিল। এবার বলল, আমি ব্ল্যাক কফি পান করি, সুগার আর মিল্ক পাউডার অ্যাভয়েড করি। হায় হায়, কি বলেন? যারা ব্ল্যাক কফি পান করে তারা তো বিষ পান করলেও মরবে না। হোয়াট? আমার মাথা, চলুন। ওই যে মিস্টার ড্রাইভার, এত সব আমি একা রুমে নিয়ে যাব কি করে? কফি মগ আপনি নিন, পাস্তা প্লেট আমি নিচ্ছি। পাস্তা খাচ্ছে দুজনেই মনোযোগ দিয়ে। হুট করে জিয়ান নয়নার মুখের সামনে চামচ ধরল। নয়না অবাক দৃষ্টিতে জিয়ানের দিকে তাকিয়ে বলে, সামথিং সামথিং। আগে শেষ করে তারপর বলছি। কাটা চামচ থেকে পাস্তাটুকু মুখে নিল নয়না। জিয়ানের দিকে তাকিয়ে বলে, ইটস সো টেস্টি, রাঁধুনির রান্নার হাত ভালো। ও সিরিয়াসলি? তাহলে তো চেখে দেখতে হয়। নয়না হাত বাড়িয়ে দিল। আসলেই সো ইয়াম্মি, রাঁধুনির রান্নার হাতে চুমু খাওয়া উচিত। নয়না হাত বাড়িয়ে দিল। জিয়ান নয়নার হাতে চুমু দিল। এইটা কি হলো? আপনি আমার হাতে ঠোঁট মুছে নিলেন? এত নরম কোমল তোয়ালে থাকতে মুখটা কই মুছতাম বেবি? কফি ঠান্ডা শরবত করে খাবেন? না হাতো, আর ঠান্ডা হলেও সমস্যা নেই, তোমার হট মেজাজ মিশিয়ে গরম করে নেব। নয়না হেসে বলল, আপনি দারুণ মজার মানুষ তো। আজ পর্যন্ত কেউ বলল না এই কথা। ভাগ্যিস বিয়ে করেছিলাম, বউ ছাড়া কেউ আপন হয় না। নয়না পাস্তার খালি প্লেটটা টেবিলে রেখে কফিতে চুমুক দিয়ে বলে, দেখে যান না আর কয়েকটা দিন। জিয়ান নয়নার কাছে ঘেঁষে বলে, প্রেমে পড়ে গেছ? প্রেমে পড়ে গেছি মানে প্রেমে একদম হাবুডুবু খাচ্ছি। আরে হো বুদ্ধু, আপনাকে নিয়ে সাজেক যেতাম। জিয়ান নয়নার আরও কাছে ঘেঁষে বলে, বাহ, সোজা হানিমুনে যাওয়ার প্ল্যান। নয়না উঠে দাঁড়ালো, ড্রেসিং টেবিলের টুলের উপর দাঁড়িয়ে বলে, আপনার সমস্যা কি? সব কথার ডাবল মিনিং বের করেন। আপনি যে কদিন থাকবেন ততদিন হাজব্যান্ড ওয়াইফের রোল প্লে করে মনের সকল উল্টো পাল্টা ইচ্ছে পূরণ করে ফেলতে পারতাম। জিয়ান নয়নার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, বাহ, বাচ্চা মেয়েটা সব বোঝে দেখছি। তা তোমার মনের উল্টোল্টা ইচ্ছাটা কি? আগে ছাড়ুন আমাকে, তারপর বলছি। ছাড়ব না। জিয়ানের বাহু থেকে ছুটে আসার জন্য জোড়াজোড়ি করতে করতে ঠাস করে বেডের উপর পড়ল দুজনে। নয়না জিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। জিয়ান চোখে ফুঁ দিয়ে বলে, বারবি ডল। নয়না চোখে মেলে তাকিয়ে বলে, আমার কোমর ঠিক আছে? ভালোভাবে তাকিয়ে দেখে জিয়ান তার নিচে, সে জিয়ানের ওপরে। জিয়ানের এক হাত তার কোমরে। আমার ওপর কাঁঠাল ভেঙে খেলে কোমর ভাঙবে কি করে? নয়না লাফ দিয়ে উঠে বলে, কি করলেন এটা? আপনার কাজই সব অকাজ করা। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি করলাম? আপনার জন্য সব কফি বেডে পড়েছে। আম্মু আমাকে বকবে তো। জিয়ান উঠে বসে বলে, এই ছাড়ো তো এসব, আসো গল্প করি। তোমার সাথে থাকা এই 4টা দিন মিস করব মনে হচ্ছে। ছাড়ব মানে? তাড়াতাড়ি 2200 টাকা দিন। দিয়ে দেব যাওয়ার আগে, মনে থাকে যেন। আর আপনি করবেন আমাকে মিস, মিস্টার প্লেন ড্রাইভার? আপনার এরোপ্লেনের এয়ার হোস্টেসরা আছে না, তাদের দেখলে দিন দুনিয়া সব ভুলে যাবেন। বাদ দাও তো সেসব কথা, তুমি বরং তোমার কথা বলো। তোমার কোনো পছন্দের মানুষ নেই? আই মিন প্রেমিক নেই? প্রেম আর আমি
সেই ক্লাস প্লে থেকে সায়ার মতো আম্মু আমার পেছনে পেছনে, ইনফ্যাক্ট স্যারের বাসায় পড়তে গেলেও আম্মুর সাথে যেত। একটা ছেলে ফ্রেন্ড নেই, আর প্রেমিক তো বহুত দূরের কথা। সিরিয়াসলি? একা একা কখনো যাওনি স্কুলে বা ফ্রেন্ডসদের সাথে ঘুরতে? এই যে প্লেন ড্রাইভার, কাটা ঘায়ে নুনের ছিটা দিবেন না। আমি যদি বলি ফুচকা খাবো, আম্মু বলবে ঠিক আছে আমি নিয়ে যাব। বাহিরে একটু দরকার ছিল আম্মু, ঠিক আছে আমার সাথে নিয়ে যাব। এই এলাকায় আপনি যে জিজ্ঞেস করেন মাহবুব তালুকদারের মেয়ের নাম কি, বেশিরভাগ মানুষ জানবে না। জানা তো দূর, চেনেও না। এলাকার দোকানেও কখনো যায়নি। যাওয়ার অনুমতি পাইনি। তবে জানেন একবার কি করেছি? ক্লাস 8-এ থাকতে নিথিন আর স্যামান্থার মুভি দেখে ভাবলাম আমি আর বেছে কি করব। আমার আম্মু আমার সাথে এমনই করবে, তার চেয়ে সুইসাইড করে ফেলি। লাইক সিরিয়াসলি? তার মানে আগে থেকে তোমার স্ক্রুডিলা? এই মিস্টার প্লেন ড্রাইভার, আপনি কি বুঝবেন বন্দি খাঁচার আদুরে পাখির যন্ত্রণা? তারপর শেষ পর্যন্ত বেঁচে গেলে কি করে? বন্দি খাঁচার আদুরে পাখি? তারপর এই সুন্দর ওয়াশরুমের বাথটাবে শুয়ে ফল কাটার ছুরি দিয়ে আমার এই কোমল হাতের কবজি বরাবর এক টান দেই। যখন জ্ঞান ফিরল ভাবলাম মোড়ে ভূত হয়ে গেছি মেবি, কিন্তু না। চোখ খুলেই দেখি আমার আম্মু আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি কি পাগল? আরে হ্যাঁ প্লেন ড্রাইভার, ক্যা বাতে, একদম ঠিক কথা, আমি আসলেই পাগল। জানেন না পাগল ছাড়া দুনিয়া চলে না। আমার দুনিয়া চলে যাবে? কভি নেহি। মনে রেখো বালক, তোমাকে ফিরে আমার কাছে আসতে হবে। তুমি পাগল ছাড়া বেঁচে থাকতে পারো না। না না না। ওয়াও, ইউর অ্যাক্টিং স্কিল রিয়েলি নাইস। তা অভিনয় কবে যোগ দিচ্ছ? হবে না হবে না, ওসব অভিনয় টভিনয় আমাকে দ্বারা হবে না। কেউ আমার শরীরে টাচ করবে, আমি তো তাকে খুন করে ফেলবো। আমাকে বাঁচিয়ে রেখেছো কেন? ওই মিস্টার প্লেন ড্রাইভার বেঁচে আছেন শুধু আমার বাবা মায়ের জন্য। কাল চলে যাব, তারপর কি করবা? নাচবো, ধুমতানা না ধুমতানা না না। এই একটু আগে তুমি আমাকে তুমি বলে সম্বোধন করেছো। ওটা তো অভিনয় ছিল। আচ্ছা, কাল আপনাকে এগিয়ে দিতে যাব। আমার সাথে আর এগোতে হবে না। যে পথের গন্তব্য নেই সে পথ ছেড়ে দেয়া ভালো। শুনেন, কঠিন কথা যাওয়ার সময় বলতে নেই। কঠিন কথা মনে দাগ কাটে। যে চলে যাবে তার কথা মনে রাখতে চাই না। ভুলে যেতে কতটুকু সময় লাগে তোমার? যা আমি মনে রাখতে যাই তা ভুলি না। আপনার রেখে যাওয়া সিম ফেরত নিবেন কবে? সব কিছু ফেরত নিতে নেই, কিছু জিনিস অফেরতযোগ্য। ঠিক আপনার দেয়া আঘাতের মতো। তোমার বয়স আর একটু বেশি হলে মন্দ হতো না। তখন কি আপনি আমার আঁচলে বাধা পড়তেন? আঁচলে কি বাধা যায় মানুষ? মানুষ তো বাধা লাগে না। মন বাঁধতে পারলে মানুষ এমনিই বিনিসুতোয় বাধা পড়ে। হাত বাঁধা যায়, পা বাঁধা যায়, মন বাঁধা যায় তা তো শুনিনি। শুনবেন কি করে? ওসব শোনার জিনিস না, অনুভব করার জিনিস। মাঝে মাঝে বড্ড পাকা পাকা কথা বলো তুমি। আঁচল দিলাম বিছাইয়া, বৈশালনা জিরাইয়া, যদি তোমার চাই মনে, পরাণ রাইখো পরাণে। মিষ্টি কণ্ঠ তো তোমার। আপনি কি চেকে দেখেছেন? মাত্রই টেস্ট করলাম। আপনার ফোন নাম্বার দিবেন? নাম্বার লাগবে? দিলে মন্দ হতো না। মাঝে মাঝে তোমাকে প্লেন ড্রাইভার বলে খ্যাপানো যেত। তুমি বলছো আজ? মনে হচ্ছে আমার প্রেমে পড়ে গেছ। হয় হয়, সুদর্শন যুবক দেখলে প্রেম হয়েই যায়। আপনি আর সুদর্শন? রণবীর কাপুরের মতো ফর্সা আর সালমান খানের মতো বডি বানালেই কেউ সুদর্শন হয়ে যায় না। সুদর্শন হতে আর কি কি লাগে? এখন আমার বলার মুড নেই, অন্য কোনো দিন বলবো। একটা গান শোনাও। গান শোনালে কি দেবেন? আসার সময় তোমার পছন্দের স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিক নিয়ে আসবো 1 ডজন। আরে বাহ, এক্ষুনি শোনাচ্ছি। কিন্তু আমাদের তো দেখা হবে না আর, তাহলে কিভাবে দেবেন? কুরিয়ার করে পাঠাবো। এবার গান শোনাও। আমি তো মারি বিরহে রহিব বিলীনা, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুঃখ পাই গো। তুমি কি আমার বিরহিনী? জানি না, মন চাইল তাই এটা গাইলাম। চলে যাওয়ার মুহূর্তে এত মিষ্টি সুর শোনানো ঠিক না, কারণ তার হৃদয়ে দাগ কাটে। আমার কথা আমাকে ফেরত দিচ্ছেন? জড়িয়ে ধরবেন ঠিক আছে, কিন্তু নো কিসমিস। কিসমিস না খেলে মিষ্টি মুখ কি করে হবে? কিসমিস তো খেতেই হবে। মিষ্টি ফ্রিজে রয়েছে, এনে দিচ্ছি। ঠোঁটে মিষ্টি থাকে সেটা আপনাকে কে বলল, মিস্টার পাইলট? উপস, সরি মিস্টার প্লেন ড্রাইভার। তা আমি কখন বললাম ঠোঁটে কিস করব? মনে মনে এসব উল্টোপাল্টা ভাবো। একদম আমাকে বোকা বানাবেন না, আপনার কাজই ওইটা। কোনটা, বেবি ডল? কিসমিস খাওয়া। আপনার মিষ্টি দরকার হলে চকলেট খান, রসগোল্লা খান, গোলাপজাম খান, রসমালাই খান, চমচম খান, বাতাসা খান, লাড্ডু খান, সন্দেশ খান। আরে বাহ, এত খানদের নাম মুখস্থ তোমার! তা খান রেখে চৌধুরী সাহেবে মজলে কেন? একদম ঠিক হচ্ছে না কিন্তু। আমি বলেছি খেতে। ওপস, সরি। তবে হুদা বিউটির স্ট্রবেরি ফ্লেভারের লিপস্টিকের টেস্ট সব মিষ্টির মিষ্টতাকে হার মানায়। ওয়েট, বলেই নয়না নিজের রুম থেকে লিপস্টিক এনে জিয়ানের সামনে ধরে বলে, প্লিজ টেস্ট। তোমার ঠোঁটের ছোঁয়া না পেলে মিষ্টি লাগবে না তো? দেরি হচ্ছে না আপনার? তোমার বাবা মাকে কি বলবে? বলবো জামাই গেছে বিদ্দেশে, আমার পরীক্ষার পর আসবে। তারপর তারপর পরীক্ষার পর একটা প্রেম করব, এরপর তাকে বিয়ে করে নেব। ব্যাস, কাহিনী খতম। এত সহজ সব কিছু? হয়তো সহজ না, কারণ মুখ দিয়ে বলে তো চাঁদেও ভ্রমণ করা যায়, অথচ চাঁদে ভ্রমণ করা তো সহজ না। তবে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখতে তো বাধা নেই। আমিও স্বপ্ন দেখছি, চেষ্টা করব পূর্ণ করার। জিয়ান নয়নার দিকে দৃষ্টি দিল। বেগুনি রঙের সালোয়ার কামিজ, কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো ছড়িয়ে আছে এলোমেলো হয়ে, স্নিগ্ধ শিশিরে ভেজা সদ্য ফোটা গোলাপের মতো মায়াবী মুখখানা। এভাবে কি দেখছেন? যাওয়ার আমি নজর দিচ্ছেন? আর তো তোমাকে দেখা হবে না, তাই দেখে নিচ্ছি। ভুলে যাবেন? তাহলে এভাবে দেখছেন কেন? আপনার কি মনে হয় আপনি আমাকে ভুলতে পারবেন? পারব না? আমার চেহারার দিকে তাকান। এই চেহারা দেখার পর ভোলা সম্ভব? সুনয়না তালুকদারকে যে একবার দেখেছে সে কখনো তাকে ভুলতে পারবে না। জিয়ান নয়নার নাক টেনে বলে, হয়তো অসম্ভব। আমাকে বের হতে হবে পিচ্ছি, তোমার আম্মুকে ডাকো। আপনি ড্রয়িং রুমের সোফায় এসে বসুন মুরুব্বি, আমি আম্মুকে ডাকছি। মুরুব্বি? আমার মতো ইয়াং ম্যানকে আপনার মুরুব্বি মনে হচ্ছে? আমার মতো সুন্দরী ষোড়শী বালিকাকে যদি আপনার পিচ্চি মনে হয়, তাহলে আপনি তো আমার দৃষ্টিতে মুরুব্বি, তাই নয় কি? ডিয়ার আদুরে পাখি, আপনার আম্মুকে একটু ডেকে পাঠাবেন? ওকে, দ্য মোস্ট হ্যান্ডসাম বয়, জাস্ট ওয়েট। জিয়ান সোফায় বসে আছে, শ্বশুরের দিয়া ব্ল্যাক ব্লেজার, হোয়াইট শার্ট, চুলগুলো সেট করা, কড়া পারফিউমের স্মেল, হাতে ব্ল্যাক ওয়াচ। হুট করে একটা বাচ্চা এসে বলে, এই তুই কে রে, আমার বাসায় বসে আছিস হিরো সেজে? জিয়ান তাকিয়ে দেখে ৭-৮ বছরের এক বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি কে গো দাদি আম্মা? চুপ কর, এত বড় সাহস আমাকে দাদি আম্মা বলিস? আমার বাবাকে চিনিস? সরি, ভয় পাচ্ছি তো। আপনার বাবার নাম কি? মাহবুব তালুকদার। জাহানারা বেগম এসে বলেন, সূচনা, তুমি এখানে কি করছো? আম্মু, এটা কে? তোমার ভাইয়া, এবার যাও নিজের রুমে। সূচনা দৌড়ে চলে গেল। কেমন আছো বাবা? আমাদের বাসায় কোনো সমস্যা হয়নি তো? ভালো আছে। না, তুমি বসো, আমি নাস্তা রেডি করে আসছি। আমাকে বের হতে হবে, কাল থেকে আমার ফ্লাইট, তাই আজ পৌঁছাতে হবে। আবার ফিরবে কবে বাবা? ৩-৪ মাস পর মেবি। নাস্তা করে যাও বাবা। জিয়ান সম্মতি জানাতেই জাহানারা বেগম নাস্তা রেডি করতে চলে গেল। নয়না এসে জিয়ানের সামনে দাঁড়াল। জিয়ানের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, ছেলেদের একটু কম সুন্দর হতে হয়। এমন ধবধবে সাদা হলে মেয়েদের নজর বেশি পড়ে, তার উপর ধূসর রঙের চোখ। আপনার উচিত নজর টিকা লাগিয়ে ঘোরা। তোমার নজর কি আমার উপর আটকে গেল নাকি সুনয়না চৌধুরী? বিগ মিস্টেক, মিস্টার প্লেন ড্রাইভার। আমি সুনয়না তালুকদার, মাহবুব তালুকদারের একমাত্র মেয়ে। আর আমার বই গেছে আপনার উপর নজর দিতে। নজর দেওয়ার জন্য বিলাল আব্বাস আছে তো, আমার নজর তার দিকে। জিয়ান বসা থেকে উঠে এসে নয়নার সামনে দাঁড়াল।
জিজ্ঞেসু দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে বলে, সেটা আবার কোন ক্ষেতের মূলা? সে আমার পার্মানেন্ট ক্রাশ, একদম তার ব্যাপারে আজেবাজে বকবেন না, নিজেই তো ধলামূলা। তা তোমার ক্রাশ কি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে থাকে? এবার কাও এই আব্বাসটা আবার কে? আর ইউ জেলাস, মিস্টার চৌধুরী? আমার মতো সুদর্শন ইয়াং পাইলট চোখের সামনে থাকতে অন্য কাউকে দেখে ক্রাশ খেলে জেলাস হব না? আপনি 3 মাস সুদর্শন, তবে আমার বিল্লু বেস্ট। বিল্লু? বাহ, এত প্রেম! তো রাতে বললা প্রেমিক নাই? কি শুরু করলেন মিস্টার ড্রাইভার? ও থাকে পাকিস্তান, আমি বাংলাদেশে, প্রেমটা হবে কি করে? জিয়ান অট্টহাসি দিয়ে বলে, পাগলের সুখ মনে মনে। আপনার বউ পাগল, আপাতত আমি পাগলের জামাই। এই যে বন্দিখাঁচার আদুরে পাখি, মাছ নিচ্ছেন এটা বলে? উহু, মজা নেব কেন? আদুরে পাখি, এই ডায়ালগ ভালো লেগেছে। এই তোমার বোন আছে বললে না তো? আমার বোন? আমি তো ওয়ান অ্যান্ড অনলি। সূচনাকে, চাচ্চুর মেয়ে, নিশ্চিত বলেছে ওর বাবার নাম মাহবুব তালুকদার। ছোটবেলা থেকেই এমনটা বলে, আমার সাথে হিংসে করে। ও তো আপনার অর্ধেক, বলে চুপ করে রইল। জিয়ান জিজ্ঞেস করতে যেও চুপসে গেল। সূচনা নীলাঞ্জনার বোন। আপনার মুখটা প্যাঁচার মতো করে রেখেছেন কেন? আপনার শাশুড়ি আপনার জন্য হরেক রকম পিঠা, নানা রকম নাস্তার ব্যবস্থা করেছে। আমাকে বের হতে হবে, সময় নেই আমার। খেতে আসুন। শুনুন, আমার আম্মু অনেক কষ্ট করে এত সব কাল রাত থেকে নিজের হাতে বানিয়েছে। আমাদের মধ্যে যা কথা হয়েছে সেটা কাউকে জানাতে হবে না। অনুগ্রহ করে আম্মুর কষ্টের মূল্য রাখবেন। খাবার টেবিলে এত খাবার দেখে জিয়ান বেশ অবাক হলো। এভাবে বিয়ে হওয়ার পরেও এত ভালোবাসা? যতটুকু সম্ভব খেল। নয়নার আম্মুর রান্নার প্রশংসা করল। সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হবে। সে সময় মাহবুব তালুকদার জিয়ানের হাতটা ধরে বলে, আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। বাহিরের দুনিয়া ও জানে না। ওর দুনিয়ায় আমি কখনো দুঃখ স্পর্শ করতে দেইনি। আজ থেকে এটা তোমার দায়িত্ব। জিয়ানের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। যা হয়েছে সব ভুলে যেও। নতুনভাবে তোমাদের জীবনটা গুছিয়ে নিও। নয়না নিজের রুমের বারান্দায় এসে দাঁড়িয়েছে। মনটা হঠাৎ খারাপ হয়ে গেল কেন? মন খারাপ হলেই নয়নার আকাশ দেখতে ইচ্ছে করে। উদাস মনে দৃষ্টি স্থির করে তাকিয়ে আছে কুয়াশার চাদর কেটে ঝলমলে রোদের দিকে। কে বলবে ঘন কুয়াশায় মোড়ানো শহরটা এভাবে আলোকিত হয়ে যাচ্ছে? একটু আগেই শহর জুড়ে আয়ত্ত করেছিল ঘন কুয়াশা, অথচ রোদের ঝলকে এখন তার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। তোর বিলাফ বয়ফ্রেন্ড রেজা এই 5 দিন ধরে তোর কচি বোনের সাথে ফুলসজ্জা সেরেছে, আর তুই কিনা তার বিরহে বিভর। কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে তোমার? নিজের রাগ জেদে নিজেকে কত নিচে নামাবে? আমার বোনের বয়স সবেমাত্র 8। লাবিব নয়নার সামনে মোবাইলটা ধরল। জিয়ান আর নয়নার রিসিপশনের পিক। নীলাঞ্জনার নজর গেল জিয়ানের ঠোঁটে। দেখেই বোঝা যাচ্ছে লাভ বাইটের চিহ্ন। তার মানে সত্যি পুরুষ মানুষের শরীর ছাড়া আর কিছু প্রয়োজন নেই। আমি না হয় তাকে ঠকিয়েছি, কিন্তু সে তো বলতো আমাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনা? ভালোবাসা বলতে আদৌ কিছু আছে, নাকি ক্ষণিকের মুহুকেই সবাই ভালোবাসার নাম দে? কি ভাবছো ডার্লিং? ওর বয়স 16, নাম সুনয়না। তোমার সাথে ওর একবার দেখা হয়েছিল, কিন্তু বড় আব্বু এইটা কিভাবে করল? খুব কষ্ট হচ্ছে বেবি, নিজের প্রাক্তনকে নিজের বোনের হাজবেন্ড হিসেবে দেখে। লাবিব, তুমি বারবার তোমার লিমিট ক্রস করো। আমার চরিত্রে আঙ্গুল তুললে আমি সেটা সহ্য করব না। তোমাকে ছেড়ে যেতেও দুবার ভাবব না। লাবিব নীলাঞ্জনার মুখ ধরে বলে, উপস বেবি, আমি তো ভয় পাচ্ছি। ইউ নো, তুমি এখন জাস্ট ব্যবহৃত টিস্যুর মতো, তাই ছেড়ে যাওয়ার ভয় আমাকে দেখাতে এসো না। ব্যাগ গুছিয়ে রাখো, আজ আমরা ঢাকা ব্যাক করব। নীলাঞ্জনা লাবিবের হাত ধরল। করুণ দৃষ্টিতে লাবিবের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমাকে কখনো ভালোবাসোনি? ভালো যদি নাই বাসো, তাহলে আমাকে কলঙ্কিত করলে কেন? আমি কাতে বলবো এই দুঃখ? তুমি আমাকে একা করে দিচ্ছ কেন? সবাইকে ছেড়ে আমি তোমার হাত ধরেছি। আজ বিয়ের 2 দিন যেতে না যেতেই আমি তোমার কাছে ইউজ করে টিস্যু। এই প্রতিশ্রুতি তো ছিল না। প্রতিশ্রুতি মাই ফুট। ওসব প্রতিশ্রুতি আমার পায়ের তলায় রোজ পিষ্ট হয়। সো ন্যাকা কান্না আর ইমোশনাল কথাবার্তা শুনে লাবিব গলে যায় না। মনে রেখো বে। আমাকে বিদায় না দিয়ে এখানে কি করছো? নয়না হুট করে জিয়ানকে জড়িয়ে ধরে নিম্ন স্বরে বলে,
আপনি সুনামির মতো এসে তুফানের মতো কেন চলে যাচ্ছেন? কি কথা ছিল? নয়না চোখ মুছে বলে, আপনি এত নিষ্ঠুর মানব। নয়নার ললাটে ওষ্ঠু ছুঁয়ে দিল পরম মমতায়। কপালে চুমু খাওয়া ভালোবাসার নিদর্শন। তার মানে আপনি ফিরবেন আমার জন্য? আমি কি আপনার অপেক্ষা করব আপনার বিরোহিনী হয়ে? বাচ্চাদের কপালে চুমু খেতে হয় আদর করে। যাওয়ার সময় তোমাকে স্নেহের চাদরে মুড়িয়ে দিয়ে গেলাম। আমাদের কি সত্যি আর দেখা হবে না মিস্টার পাইলট মহাশয়? জিয়ান বেশ অবাক হলো নয়নার মুখে পাইলট ডাকটা শুনে। কেন যেন ইচ্ছে হচ্ছে প্লেন ড্রাইভার ডাকটা শুনতে। মানুষের মন মাঝে মাঝে অদ্ভুত আবদার করে বসে। নয়নার নয়নকোণে জমে থাকা অশ্রুবিন্দু নিজের হাতে মুছে দিয়ে বলে, তোমার নামের মতোই তোমার চোখ দুটো সুনয়না। চোখের গভীরতা তোমার চোখ দুটো আরও আকর্ষণীয় করে তুলেছে। উত্তর দেবেন না? যাচ্ছি, হয়তো দেখা হবে। ভালো থেকো। ঠিকমতো পড়ালেখা করবে, রেজাল্ট যেন টপ লেভেলের হয়। কথাটার উত্তর দিলেন না তো? সব উত্তর জানা হয়ে গেলে আমাকে মনে করবে কিভাবে? কিছু উত্তর অজানা থাকুক আমাকে স্মরণ করার উৎস হিসেবে। এখান থেকে সোজা এয়ারপোর্টে যাবেন? হ্যাঁ, আমার ফ্লাইট 1টা বাজে। আপনি কোন দেশের বিমান ড্রাইভার? কানাডা টু আরব আমিরাত। আসছি সুকেশিনী। নয়না দরজা পর্যন্ত আসলো না। এই কয়দিনে তার হৃদয়ে ভালোই জায়গা করে নিয়েছে লোকটা। নয়না মনোযোগ বসালো, আকাশ দেখায়। মানুষও কি আকাশের মতোই ক্ষণে ক্ষণে রূপ বদল করে? হঠাৎ নিচে চোখ পড়তেই 4 চোখের মিলন ঘটালো। নিচ থেকে আরও 2টি নয়ন তার দিকে স্থির করল। হাত দিয়ে বিদায় জানিয়ে গাড়িতে বসল। গাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়নাও দৃষ্টি এদিক সেদিক করেনি। চোখে চোখে কথা হচ্ছে, যে কথা শব্দ হয়ে ফুটত না ঠোঁটে। নয়নার চোখের ভাষা বুঝতে পারছে জিয়ান। কিন্তু দ্বিতীয়বার ভালোবাসার মতো ভুল করতে চায় না। ভালোবাসা মন্দবাসা, ক্ষণিকের মোহ। জিয়ান চলে গেল নয়নার দৃষ্টির সীমার বাহিরে। নয়না কিছু সময় আকাশের পানে আনুমনে তাকিয়ে থেকে রুমে আসলো। কাল রাতে জিয়ানের হাতের উপর মাথা রেখে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল নয়না। একদিনে নিজের রুম জুড়ে অন্য আরেকজন বস যেন ভীষণ মিস করছে নয়না। বেডে এখনো ছড়িয়ে আছে জিয়ানের রেখে যাওয়া শার্ট, জিন্স। শার্ট হাতে উঠালো, নাকের সামনে নিয়ে অনুভব করতে লাগল জিয়ানের অস্তিত্বের ঘ্রাণ। হঠাৎ নিজের অজান্তেই শার্টটা জড়িয়ে ধরল। চোখ থেকে দুফোঁটা অশ্রু গাড়িয়ে পড়ল। শার্ট হাত থেকে ফেলে দিয়ে নিজের হৃদয়ে হাত রেখে বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না। এটা আমার ক্ষণিকের মোহ, মায়া, নয়তো আবেগ। সাইড টেবিলের ওপর নজর স্থির হল। দ্রুত যেয়ে জিয়ানের ওয়ালেট হাতে নিল। আইডি কার্ড সহ আরও কিছু প্রয়োজনীয় কার্ড, সাথে বেশ কিছু টাকা। নয়না নিজে ফোন থেকে জিয়ানকে কল করতে যেয়ে খেয়াল করল নাম্বার নেওয়া হয়নি। জব কার্ডে যে নাম্বার দেয়া, সেটা এদেশের না। দ্রুত পায়ে রুম থেকে বের হল। জাহানারা বেগম সোফায় বসে চা পান করছিলেন। মেয়েকে দেখে বলে, কিরে মা, মন খারাপ? আম্মু, ওনার নাম্বার আছে তোমার কাছে? কার? জামাইয়ের নাম্বার? হ্যাঁ, আমার কাছে তো নেই, কোনো প্রয়োজন? আমারও খেয়াল ছিল না নাম্বার রাখতে। ওনার ওয়ালেট রেখে গেছে, এটার মধ্যে অনেক দরকারি জিনিস আছে। আচ্ছা, নিচে ড্রাইভার আছে, তুই রেডি হয়ে আয়, আমি বোরখা পরছি। রেডি হয়ে আসবো মানে কি? এয়ারপোর্টে দিয়ে আসি। আচ্ছা, দ্রুত করো। জিয়ান কিছু দূর এসে বাসায় কল করল। ওপাশ থেকে রিসিভ হতেই মিতা বেগম বলেন, হ্যাঁ, একবার আমার সাথে দেখা করবি না বাবা? আমার সময় নেই আম্মু। শোন, নয়নাকে কোনো জোরজুরি করবি না। সামনে ওর এক্সাম, সেখানে ফোকাস করতে দাও। রেজা, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়, মেয়েটা তোর বউ। আল্লাহ তালার কালাম পড়ে সবাইকে সাক্ষী রেখে তোদের বিয়েটা হয়েছে, মাথায় রাখিস। নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া যায় না। আম্মু, আমি ছোট বাচ্চা না, সো আমাকে লেকচার দিতে হবে না। বাবাকে বলে দিও কথাটা, তার বেহুদা রেপুটেশনের জন্য নয়নার এক্সামে কোনো রকম ত্রুটি যেন না হয়। মিতা বেগম আর কিছু বলার আগেই খট করে কল কেটে গেল। মিতা বেগম দ্রুত উঠে আসলো জিয়ানের রুমে। আজ সকালে অনেকেট এসেছিল বাসায়। তার মানে পাসপোর্ট, টিকিট সব অনেকেত নিয়ে গেছে। জিয়ানের রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। নাজিম চৌধুরী খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন। মিতা বেগম বললেন, শুনছ, রেজা চলে যাচ্ছে। ছুটি শেষ, যাচ্ছে মানে কি? যেতে তো হবেই। আমাদের সাথে দেখা না করে। মিতা, ছেলে বড় হলো, অযথা ইমোশনাল হবে না তাদের নিয়ে। ওরা বড় হয়েছে, ওদের পার্সোনাল লাইফ আছে, ওদের মতো থাকতে দাও। আর হ্যাঁ, 2 দিন পর তালুকদার বাড়ি থেকে চৌধুরী বংশের বৌমাকে নিয়ে আসবে। লেজা কল করেছিল,
বলেছে সুনয়নার এক্সাম সামনে, তাই ডিস্টার্ব করতে না। সব কথা শুনলে হবে? মন মর্জি মতো বিয়ে করেছে। চৌধুরী বাড়ির বউ বাপের বাড়িতে পড়ে থাকবে। আমি যেটা বললাম সেটাই শেষ কথা। আর হ্যাঁ, তোমার ছোট নবাবের খবর কি? আগামীকাল ফিরবে। তাকে বলে দিও দেশ ভ্রমণ শেষ হলে যেন অফিস ভ্রমণে যায়। আমার বয়স হচ্ছে, একা সম্ভব না পুরোটা হ্যান্ডেল করা। মিতা বেগম মনে মনে একটা মেয়ের কমকি অনুভব করছে। ছেলেরা যেমন, তার হাজব্যান্ডও তেমন। তার মন কেউ বুঝতে চায় না। এই যে ছেলেটা তার সাথে দেখা না করে চলে গেল, তার তো হৃদয় পুড়ছে। ইচ্ছে করছে নিজের ছেলের কপালে চুমু খেতে, মাথায় হাত বুলিয়ে বলতে, ঠিকমতো খাবার খাবি, ঠিকমতো ঘুমাবি, নিজের খেয়াল রাখিস বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুম থেকে বের হয়ে জিয়ানের রুমে আসলো। ছোটবেলায় ছেলে দুটো তার আঁচল ধরে সারা বাড়ি ঘুরত। কোনো আবদার থাকলে সেদিন আর আঁচল ছাড়ত না আবদার পূরণ না হওয়া পর্যন্ত। তার হাতের রান্না ছাড়া পেট পুড়ত না। খাবার খেয়ে হাত মোছার জন্য বেছে নিত মায়ের আঁচল। পড়ে গিয়ে সামান্য কেটে গেলেও সে কি বায়না। সন্তান বড় হলে তাদের ভালোবাসা কি কমে যায় বাবা মায়ের প্রতি? মিতা বেগম জিয়ানের বেডে বসল, মনে মনে বলে, এবার তোকে তোর পছন্দের খাবার রান্না করে খাওয়ানো হলো না। আবার কবে ফিরবি বাবা? এই, তোর বউকে দেখা, বিয়েতে যেতে পারিনি। বউ দেখা দ্রুত। আমার বউ দেখে তোর বুকে ব্যথা বাড়ুক আমি চাই না। শালা বুকে ব্যথায় হার্ট অ্যাটাক হলেও ভাবিকে দেখব। জিয়ান মোবাইল দের করে বলে, এই দেখ আমার অস্থায়ী বউ। আর হে বাহ, ভাবি তো মাশা আল্লাহ, কিউটের ড্রাম। অস্থায়ী বউ মানে কি? মেয়ের বয়স 16 বছর, আর তাছাড়া নীলাঞ্জনার বোন। তাই এই বিয়ে বাতিল করে দিব ওর 18 বছর হলেই। আহ, বুকে ব্যথা পেলুম। তোর কি কপাল, এত সুন্দর বউ পেয়েও অস্থায়ী, আর এদিকে একটা প্রেমিকাও কপালে জুটল না। স্থায়ী অস্থায়ী বউ তো দূরের কথা, তোর কপালে বিয়ে নাই। মেয়ে দেখলে তার 100টা খুঁত খোঁজা শুরু করিস, সিঙ্গেল মরবি এমন চলতে থাকলে। ইহা হতে পারে না। আমার বউ চাই একদম পারফেক্ট বউ। বইয়ের কি অভাব, একটার সাথে থাকা শুরু করে কার বউ দেখা দরকার নাই বলে আওয়াজ করে আসলো। চুপ কর, আমি নিজে বিয়ে করে নিজস্ব বউ বানাবো। সে কি, বউ তৈরির ফ্যাক্টরি থাকতে তুই এখনো সিঙ্গেল? বাসে পাশাপাশি বসে আছে লাবিব আর নীলাঞ্জনা। জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকিয়ে আছে নীলাঞ্জনা। এভাবে মনমরা হয়ে আছো, মনে হচ্ছে সদ্য বিধবা হয়েছ। মুখে কিছু আটকায় না, আর কিছু না হোক নিজের মৃত্যু কামনা কি করে করো? আরে, ভালোবাসা উতলে পড়ছে দেখছি আমার বইয়ের প্রতি আমার। বিরহে অনলে এখনো পুরোপুরি পুড়িয়ে ফেলনি নিজেকে? বেশ অবাক হলাম। বাই দ্য ওয়ে, আমি মুখে যাই বলি, থাকবো কিন্তু তোমার সাথেই। সাথে থাকালেই হবে? ভালোবাসা ছাড়া সাথে থাকা তো যায়, তবে শূন্যটা ঘিরে থাকে হৃদয় জুড়ে। শরীর তৃপ্ত হলেও মন অতৃপ্ত রয়ে যায়। এত সব ভাবার সময় কই? সারাদিন কাজ, রাতে বেড রেস্ট, ব্যাস এতটুকু হলেই হয়। লাবিব, মনে আছে তুমি বলেছিলে আমায় ভালো না বেশে তুমি থাকতে পারো না, তাই ভালোবাসো? নয়তো বন্ধুর প্রেমিক জানার পরেও আমার পিছু নিতে না? আমার কথার ভ্যালু ততক্ষণ থাকে যতক্ষণ আমি যা চাই তা হাসিল না হয়। পেয়ে গেলেই কথা শেষ। আর শুনে রাখো, রেজা যখন জানতে পারবে তুমি আমার সাথে পালিয়েছ, তখন কি বলবে? বলার কি আছে, আমরা একে অপরকে ভালোবাসি, এই কথাটা ছাড়া? হুম, আমি তোমাকে ভালোবাসি না, তুমি জোর করে আমাকে বাধ্য করেছ। লাবিব, নিজেকে আর কত নিচে নামাবো তোমার জন্য? আমার বর হাজবেন্ড, প্লিজ তার সাথে দেখা করতে দিন। ম্যাম, আপনার বর তো হাজবেন্ডই হবে, বাংলাতে বর, ইংরেজিতে হাজবেন্ড। আরে, আমার বর ড্রাইভার। ম্যাম, অযথা আমাদের সময় নষ্ট করবেন না। আপনার বর হাজবেন্ড হোক বা ড্রাইভার, আমরা আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। জাহানারা বেগম বললেন, এসব কি ভুলভাল বলছিস তুই? আমার কে দোষ বলো আম্মু? এই লোক আমার মাথা খারাপ করে রেখেছে। সরি ভাইয়া, আসলে বলতে চেয়েছিলাম আমার হাজবেন্ড পাইলট, সে ফার্স্ট অফিসার, আই মিন ক্যাপ্টেন। ওনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র রেখে গেছেন ভুলবশত, প্লিজ হেল্প করুন এগুলো তাকে পৌঁছে দিতে। কোন দেশে যাবে আপনার হাজবেন্ড? কানাডা। ওয়েট ম্যাম, ১,৫০০ টাকা দিন। নয়না কিছু বলতে নিলে জাহানারা বেগম নয়নার হাত টেনে ধরে নিজের ব্যাগ থেকে টাকা বের করে দেন। লোকটা একটা টোকেন দিয়ে বলে, রুম নাম্বার 10-এ চলে যান, তারা আপনাকে হেল্প করবে। ধন্যবাদ ম্যাম। নয়না রুম নাম্বার খুঁজতে লাগলো, হঠাৎ করে চিৎকার করে ডেকে উঠল, মিস্টার প্লেন ড্রাইভার! অনিকেতের সাথে পুরো রাস্তা হাসি ঠাট্টা করতে করতে এয়ারপোর্টে চলে আসে দুজনেই। অনিকেত জিয়ানের ব্যাগ নামিয়ে এনে বলে,
তুই আমার বন্ধু, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হয় ভাই। তোর বিশ্বাস করতে হবে না। ভাবির কোনো বান্ধবী নাই দোস্ত? এখন এসব বলার সময় শালা। বিয়ে শাদির ক্ষেত্রে সময়-টময় হিসাব করতে নেই। যদি পেয়ে যাই, মন মতো কন্যা বিয়ে করে বনবাসে যাব। জিয়ান হেসে বলে, বিয়ে করে বনবাসে কোন দুঃখর যাবি? বউকে নিয়ে যাব। জানিস তো আমি আবার প্রকৃতি লাভার। বিয়ের 1 বছর টানা হানিমুন করব, এক দেশের জঙ্গল থেকে আরেক দেশের জঙ্গলে। হানিমুন তো ভালো কথা, তোর হাড্ডি অবশিষ্ট থাকলে তবেই না এক জঙ্গল ভ্রমণ শেষ করে আরেক জঙ্গলে যাবি। চুপ করার চল। হাঁটছিল দুজনে, এমন সময় অনিকেত আবার বলে উঠল, ভাই, তোর বুকে ব্যথা করছে না? এত সুন্দরী বউ রেখে তুই কোন বুকের পাটা নিয়ে ফ্লাই করতে চলে আসলি? বউটাকে সাথে করে নিয়ে আসলে একটু 2টা চুম্মা খাইতি, জড়া টরায় ধরতি, বউ কান্না করত, তুই বলতি, কেঁদো না সাথী আমার, আমি তোমার আছি, তোমারই থাকব, ফিরে ফিরে তোমারই কাছে আসব। চুপ করবি, নইলে তোর সাথে এখানেই বিদায়। আচ্ছা, ভাবির কোনো বোন নাই? আছে একটা, তোর মাথার চুল সব টেনে ছিঁড়ে ফেলবে। তবে তোর জন্যই ওই 1 পিস যথেষ্ট। তো করিস না আর দেরি, নাম্বার দে তাড়াতাড়ি। তুই আসলেই ডাক্তার? হসপিটাল আর ক্লিনিকে আমি ডাক্তার, বাহিরে আমি রোমিও, কিন্তু আমার জুলিয়েটের খবর নেই। ওর বয়স 8, তবে তোর এ নাকানি চুবানি খাওয়াতে পারবে? একটা হৃদয় কয়বার ভেঙে দিবি বন্ধু, পাষাণ বন্ধু। কথা বলছিল আর হাঁটছিল। হঠাৎ কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। হুট করে পা থামিয়ে দিয়ে সামনে চোখ বোলালো। না, নেই তো। তাহলেই কি আমি ইম্যাজিন করছি? ভাবনার ভেট করে আবার কানে আসলো, মিস্টার প্লেন ড্রাইভার। পেছনে ঘুরে তাকাতেই চোখ পড়ল নয়নার দিকে। এক প্রকার ছুটে আসছে সে। জিয়ান যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের 2 হাত প্রসারিত করে দিয়ে বলে, নয়না। সব মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। হুট করে দেখলে সবাই ভাববে কোনো সিনেমার শুটিং চলছে এখানে। নায়ক নায়িকার জন্য 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, আর নায়িকা দৌড়ে নায়কের কাছে আসছে। অনিকেত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, এটা তো ভাবি, তুই বললি অস্থায়ী, এখন দেখি অন্য সিন। অনিকেতের কথা যেন জিয়ানের কর্ণে পৌঁছানি। সে তাকিয়ে আছে নয়নার দিকে। নয়না জিয়ানের সামনে এসে থামল, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জিয়ান নিজের প্রসারিত হাত দুটো সরিয়ে নিল। আচ্ছা, সে কি চাইছিল নয়না তাকে জড়িয়ে ধরুক? কেন তার মন এটা চাইল? যাকে আপন করতে পারবো না তাকে কেন বক্ষ টানছে? কেন মনে হচ্ছে এইভাবে ছুটে এসে আমার বক্ষে এচড়ে পড়ুক? প্লেন ড্রাইভার, আপনি লোকটা মোটেও সুবিধার নন। রাতেই বললেন নাম্বার লাগবে, নাম্বার না দিয়ে চলে যাচ্ছেন? সিরিয়াসলি, শুনয় না। তুমি একটা নাম্বারের জন্য এভাবে ছুটে এসেছ? তোমার মাথার স্ক্রু আছে নাকি পড়ে গেছে? চুপ করুন, সব সময় জটিল জটিল কথা। এত কষ্ট করে এসেছি, কই কোলে নিবে চুমু খাবে তা না, উল্টো বকর বকর করছেন। পাবলিক প্লেসে তোমাকে কোলে নিয়ে চুমু খাবো? তুমি এটা চাইছো? তুমি চাইলে আমার কোনো সমস্যা নেই। অনিকেত কাশি দিয়ে বলে, ভাই তুই থাম, আমার বুকে ব্যথা উঠতেছে। আপনি এখানে কি করছেন? দ্রুত হসপিটালে যান। অসুস্থ মানুষ এয়ারপোর্টে না, হসপিটালে থাকে। নয়না, ও আমার বন্ধু অনিকেত। ও পেশায় ডাক্তার, কার্ডিওলজিস্ট। মজা করে বলেছে। এবার বলো কেন এসেছ? বাসায় বসে আপনার বিরহে পাগল হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম পাগল না হয়ে আপনাকে কয়েকটা কিসমিস দিয়ে যাই। এখানে কেন বেবি? খোলা ময়দানে প্রেম জমে নাকি? প্রেম জমে আড়ালে? আহারে মিস্টার রোমিও, এই নিন আপনার কিসমিস। ধন্যবাদ প্রিয়া, ওয়েলকাম প্রিয়। জিয়ান ওয়ালেট থেকে 3000 টাকা বের করে নয়নার হাতে গুজে দিয়ে বলে, বেডশিটের দাম, আমি আবার এত উদার না। নয়না জিয়ানের জিন্সের পকেটে টাকাটা ঢুকিয়ে দিয়ে বলে, দাগ চলে গেছে, তাই টাকা লাগবে না। তোমার সাথে কে এসেছে? আম্মু এসেছে। উনি কোথায়? বসে আছে। আচ্ছা, আমার হাতে একদম সময় নেই, আমি আসি। শুনুন, বলো। এভাবে বলো, বললে কি বলবে? মনে হচ্ছে আমার উপর এক্ষুনি পাহাড় ছুঁড়ে মারবেন। শুনায় না, এখন মজা করার সময় না। অনিকেত হেসে বলে, এত কিউট একটা বাচ্চা বউয়ের মিষ্টি করে তোর ভালো লাগছে না? আপনি হার্টের ডাক্তার, তাই তো এক কাজ করতে পারবেন। কি কাজ লিটল ভাবি? এই ড্রাইভার হার্টের সার্জারি করে সব বদরাগ জেদগুলো বের করে দিবেন। অনিকে জিয়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে সরে গেল। আপনি এভাবে চোখ রাঙিয়ে ডাক্তারবাবুকে সরিয়ে দিলেন কেন? আমি তো আপনার চোখ রাঙানোকে ভয় পাই না। নয়নার কথার উত্তর না দিয়ে নয়নার হাত থেকে ফোনটা নিয়ে নিজের নাম্বার সেভ করে দিল। ফোনটা নয়নার হাতে ধরিয়ে দিয়ে বলে, পড়ালেখা করো, ক্যারিয়ার গড়ো। আমার পড়ালেখাই হলো বিয়ে, আর ক্যারিয়ার হলো সংসার। এত কষ্ট করে পড়ালেখা না করে বরের সাথে ঝামেলা করব, উল্টোপাল্টা কাজ করে শাশুড়ির বকা খাবো। এই হলো আমার মূল ক্যারিয়ার।
জামাই ইনকাম করবে, আমি তার মাথায় চড়ে দুনিয়া ভ্রমণ করব। এসব উল্টোপাল্টা চিন্তা বাদ দিয়ে পড়ালেখার মনোযোগী হও। আমার হাতে সময় নেই। আহা, আমার কথাটা তো শুনবেন। এখন বাচ্চামো করার সময় না, শুনয় না। আমার আপনাকে কিছু বলার আছে। জিয়ান কিছু বলবে তার আগেই অ্যানাউন্সমেন্ট হলো, প্রিয় যাত্রীরা, এসি 87 টরন্টোগামী ফ্লাইটের যাত্রীদের গেট নাম্বার 22-এর দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। জিয়ান নয়নার দিকে তাকিয়ে বলে, কিছু কথা না বলা থাকুক। কথাটা শেষ করি দ্রুত সামনের দিকে পা বাড়ালো। জিয়ানের ইচ্ছে করছে নয়নার কথাটা শুনতে, কিন্তু তার গন্তব্য সামনে এই মুহূর্তে পিছু ফেরা সম্ভব না। তাছাড়া সময় একদম কম। নয়না একভাবেই তাকিয়ে আছে জিয়ানের চলে যাওয়ার দিকে। মনে মনে বলছে, আমার কথাটা শুনলেন না? কথার ভাঁজে কথা জমতে থাকুক। আপনি ভালো থাকুন সব সময়। নয়না ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ জিয়ানকে দেখা যাচ্ছিল। জাহানারা বেগম এসে নয়নার হাত ধরে বলে, ও ওতে কাজে যাচ্ছে, এটাই ওর পেশা। ফিরে চল, সময় হলে আবার তোর কাছেই আসবে। জিয়ান প্লেনে নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পর চোখ খুলে নিজের মোবাইল বের করে নয়নার আজকে সকালে লুকিয়ে তোলা পিকটার দিকে তাকিয়ে বলে, তোমার চাওয়াটা আমি পূরণ করতে পারলাম না। আমার জীবন তোমার নামে বিলীন করতে পারলাম না। ধীরে ধীরে জ্বলছি, আগুনকে হৃদয় থেকে নেভাতে পারছি না। বড্ড অন্যায় করে ফেলেছি তোমার সাথে। নিজেকে কখন ক্ষমা করতে পারবো না। তুমি সদ্যফোটা কলি, আমি ঝরে যাওয়া ফুল, কিভাবে খুঁজব তোমাতে কুল? ভীষণ ভীষণ অভিমান জমল নয়নার। তার কথাটা না শুনে চলে গেল। লোকটা একটুও ভালো না। আজ থেকে তার নাম নিষ্ঠুর প্লেন ড্রাইভার। মনে মনে বকবক করতে ব্যস্ত নয়না। জাহানারা বেগম বললেন, এত কি ভাবছিস? এসব ভাবনা বাদ দিয়ে এবার বই খাতার চিন্তা কর। এখন রেজাল্ট খারাপ হলে শ্বশুরবাড়ির মানুষও তোকে পচাবে। লাবিব বাসায় এসে ঢুকতেই সৈকত সাহেব অর্থাৎ লাবিবের বাবা বলেন, তুই আমার বাসায় কেন এসেছিস? বাবা সরি, কিন্তু দোষটা আমার একার না। আমি তোমাদের বলেছিলাম তোমরা রাজি হওনি, তাই এই পথ বেছে নিতে হলো। সৈকত সাহেব লাবিবের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তা তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? বড়লোক ছেলে পেয়ে গলায় ঝুলে পড়লে? কোনো ভদ্র পরিবারের মেয়ে একটা ছেলের সাথে পালিয়ে যায় শুনি? নীলাঞ্জনা নিচের দিকে তাকিয়ে নীরব অস্ত্র নিঃসর্জন দিচ্ছে। কত আদরের মেয়ে ছিল সে। মুখ ফুটে বলার আগেই সব হাজির হয়ে যেত। এত বিলাসী জীবন ছিল তার। আজ তার একটা ভুল তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে? শিল্পী বেগম এসে বলে, অর্থাৎ লাবিবের মা বলেন, মেয়েটার কি দোষ বলো? তোমার ছেলে প্রশ্রয় দিয়েছে বলেই না এসেছে সব ছেড়ে? একদম চুপ করো তুমি। আমি কি ফিডার খাওয়া বাচ্চা? মেয়েরা সায় না দিলে কোনো ছেলের সাহস হয়? আমি নিশ্চিত কোনো নিম্ন পরিবারের মেয়ে এর জন্য লোভে পড়ে আমার ছেলেকে রূপের জালে ফাঁসিয়েছে। এই মেয়ে বংশপরিচয় কি তোমার? তা আদেও বংশপরিচয় আছে তো, নাকি ছাপড়ি? নয়না বারবার মোবাইলটার দিকে তাকাচ্ছে। না, একটা কলও আসেনি। এই লোকটা এমন রসকসহীন কেন? আরে হে ভাই, তোর প্রেমিকা পালিয়ে গেছে, তাতে কি হচ্ছে? দুনিয়ায় মেয়ের অভাব পড়েছে? আমার মতো সুন্দরী একজনকে ভালোবাসলেই তো ল্যাটা চুকে যায়। কত নিষ্ঠুর হলে একবারও কল না করে? না, নয়না স্থির হতে পারছে না। পায়চারি করছে সারা রুম জুড়ে। রুম থেকে বের হয়ে বারান্দায় আসলো। চোখ গেল পশ্চিম কর্নারে। চোখের সামনে ভেসে উঠল জিয়ানের প্রতিচ্ছবি। এই তো, মনে হচ্ছে তার অস্থিরতা দেখে লোকটা মুচকি হাসছে তার দিকে তাকিয়ে। দ্রুত ছুটে গেল চেয়ারের সামনে। একদম দাঁত ফেলে দেব এভাবে হাসলে। আশ্চর্য, সামনে কেউ নেই। লোকটা থাকলে ঠিক বলতো, ফেলো দাও দেখি, তারপর খপ করে তাকে কোলে নিয়ে নিত। উফ, এসব আর ভাবতে পারছে না নয়না। দ্রুত পায়ে বারান্দা থেকে বের হয়ে আসলো। রুমেও স্বস্তি পাচ্ছে না। রুম থেকে বের হয়ে টিভি অন করল। সেখানে গান বাজাচ্ছে, সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। চ্যানেল পাল্টে চলেছে, কোথাও স্থির হতে পারছে। বিরক্তি নিয়ে কপাল কুঁচপে বলে, মহা মুশকিলে পড়লাম তো। এই প্লেন ড্রাইভার তো কিছুতেই আমার মস্তিষ্ক আর হৃদয় থেকে সরছেই না। আপিতা, তুমি কার সাথে কথা? ও, নয়না সূচনার দিকে পাকিয়ে বলে, নট আপিতা, ইটস আপি। ওকে পাপিতা। তুই এত বিচ্ছু কেন সূচনা? আমার মুড ভালো নেই, সর এখান থেকে। সূচনা হুট করে নয়নার হাত থেকে রিমোট কেড়ে নিয়ে বলে, তোর মুড দিয়ে আমি কি করব রে আপিতা? আমি কার্টুন দেখব, সর তুই। তোকে না কতবার বলছি তুই করে বলবি না আর আপিতা বলবি না। আপিতা, তুই আপিতা, তুই আপিতা। চুপ করবি? করব না চুপ, তুই করবি। চিনিস আবার বাবাকে? নয়না সূচনার কান টেনে দিয়ে বলে, তুই মুছ না, মুছ না। বলেই নিজের মায়ের রুমে চলে গেল। সূচনা কাপাল কোসকে বলে, আমার সাথে এমন করেছিস, দেখিস তোর সাথে কি করে আপিতা। রুমে এসেই জাহানারা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মু, আমার ভালো লাগছে না। জাহানারা বেগম নয়নার মাথায় হাত বুলিয়ে বলে, বাইরে যাবি? চল আমরা ফুচকা খেয়ে আসি। নয়না আনন্দিত হয়ে বলে, সত্যি? সত্যি। নয়নার তবুও মন ভালো হচ্ছে না। ওই লোকটা কল করবে কখন? একটা কল কি করা যেত না? আরে হে, মানুষের জন্য একটু মায়া তো থাকবে। কি নিষ্ঠার মানব লোকটা। কিরে মা, এখন কি ভাবছিস আমাকে বল। কিছু না আম্মু, কিছু না হলেই ভালো। এখন মাথা থেকে সব ভাবনা বাদ দিয়ে দিবি, একমাত্র পড়া ছাড়া। সামনে পরীক্ষা, সেটাতে ফোকাস করতে হবে। শ্বশুরবাড়ির লোকদের কাছে নয়তো লজ্জায় পড়তে হবে।
নয়না চট করে উঠে বসল জাহানারা বেগমের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমার আরেকবার বিয়ে দিলে কেমন ছেলের কাছে দিবে? এবার বিয়েতে বর কি আমি চুজ করতে পারবো? মেয়ের এমন বোকার মতো প্রশ্ন শুনে হতবুদ্ধি হয়ে গেলেন। এসব তুই কি বলছিস? তোকে আবার বিয়ে কেন দেব? বিবাহিতা মেয়েকে দ্বিতীয়বার বিয়ে কোন দুঃখে দিতে যাব? তাছাড়া জামাই আমার ভীষণ পছন্দ হয়েছে। যেমন দেখতে তেমন কি অমায়িক তার ব্যবহার। দেখতে রানবীর কাপুরে হলেই হয়, একদম ভালো না। এখনও একটা কলও করল না আমাকে। কেমন পাষাণ হৃদয়ে মানুষ, এমন মানুষ আমার মোটেই পছন্দ না। আরে বোকা মেয়ে, প্লেনে থাকলে কল কি করে করবে? ল্যান্ড করলে তারপর তোকে কল করতে পারবে। এখন তো ফোন অ্যারোপ্লেন মুডে আছে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন। নয়নার মন পুতো হল না কথাটা। কল করেনি সেটা মানলাম, আমার শেষ কথাটাও তো শুনল না। আস্তা হিটলার ড্রাইভার। আর একবার সামনে আসুন, আপনাকে আমি উগান্ডা ভ্রমণ করিয়ে আনব। এত ভাবা বাদ দে, যা রেডি হয়ে আয়, ফুচকা খেয়ে আসি। আর হ্যাঁ, কাল থেকে কিন্তু স্যাররা আসা শুরু করবে পড়াতে। পরীক্ষার মাত্র 17 দিন বাকি। তুমি না বলছিলা বিয়ে হলে আর পড়তে হবে না? তাহলে আর পড়ব না। আমার পড়াশোনা এখন বর, টিচার হলো শ্বশুরবাড়ির মানুষ, সংসার হলো ক্লাসরুম। পরীক্ষা না দিলে জামাই মানুষদের কি বলবে? আমার বউ আন্ডার ম্যাট্রিক? যোগ্য হতে হবে না? উল্টোপাল্টা কথা মাথা থেকে ঝেড়ে ফেল। জিয়ান চোখ বন্ধ করলেই নয়নার নিষ্পাপ মুখশ্রী ভেসে উঠে চোখের সামনে। শেষ চাহনি, তার চোখের আকুলতা। চোখ খুলে ফেলে জিয়ান। ঘুম আসছে না তার। ইস, কেন যে তোমার কথাটা শুনলাম না? আচ্ছা, এই 5 দিনে মেয়েটার প্রতি কেমন টান অনুভব করছি। আমার কি বউ হিসেবে শোনায় নাকি মেনে নেওয়া উচিত? এই যে মিস্টার হ্যান্ডসাম। হঠাৎ এমন সম্বোধনে জিয়ান পাশ ফিরে তাকালো জিজ্ঞাসু দৃষ্টিতে। আমি ইরা। জিয়ান ভ্রু কুচকে আবার নিজের ধ্যানে মগ্ন হল। ও হ্যালো, পাত্তা দিচ্ছে বলে ভাব নিচ্ছেন? আমি ইরা, বাবা মায়ের একমাত্র সন্তান। আর তাছাড়া আমরা কানাডার সিটিজেন, ছেলেদের লাইন লেগে যায় আমার পিছনে, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। জিয়ান কানের মধ্যে ইয়ারফোন গুজে নিল। আপনি এমন একটা ভাব নিচ্ছেন, মনে হচ্ছে আপনি প্রধানমন্ত্রীর ছেলে। আমার ভয় হচ্ছে, তাই আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। এত অ্যাটিটিউড কিসের আপনার? চেহারা আর বডি থাকলেই মানুষ হওয়া যায় না। জিয়ান আস্তে করে বলল, আমি মানুষ না দানব, পিশাচ টাইপ দানব। আমি আমার বউয়ের বিরহে বিলীন হয়ে যাচ্ছি, তাই দয়া করে আমার বউয়ের কল্পনায় বাহাত ঢোকাবেন না। ছি হিহ, আপনার বিহেভিয়ার এমন কেন? আপনি দেখতে যতটা সুন্দর, ব্যবহার ততটাই বাজে। সো কন্টিনিউ। ইরা ভেবেছিল সুদর্শন এক যুবকের সাথে তার সিট পড়েছে, প্লেন জার্নিটা তার ভালোই কাটবে। 17 ঘন্টার দীর্ঘ জার্নি। কথা বলার মতো একজন পাশে থাকলে একটু সহজ হতো। অদ্ভুত লোকটা। জিয়ান মেজাজ হারাচ্ছে, বিরক্ত হচ্ছে নিজের উপর। ইচ্ছে করছে এখন এক দৌড় নয়নার কাছে যেয়ে নয়নাকে জড়িয়ে ধরতে, কপালে চুমু দিয়ে বলতে, বলো তুমি কি বলতে চাও? তোমার কথা না শুনে কোথাও যাচ্ছি না। নয়নার প্রতি সে অন্যায় করেছে। এক এক করে কতগুলো অন্যায় করে বসেছে বাচ্চা মেয়েটার প্রতি। বাচ্চা মেয়ে শব্দটা মনে আসতেই হেসে দিল জিয়ান। নয়না এখন সামনে থাকলে নিশ্চিত কোমরে হাত রেখে বলতো, আমি মোটেও বাচ্চা মেয়ে না, আমি ষোড়শী বালিকা। আর কয়েকদিন পর কলেজে ভর্তি হব। ইরা জিয়ানের দিকে তাকিয়ে বলে, লোকটার কি মাথায় সমস্যা আছে? একা একা পাগলের মতো হাসছে। মিজান তালুকদার মাহবুব তালুকদারের সামনে বসা। কিছু বলবি? ভাইজান, আমি নীলাঞ্জনার খোঁজ পেয়েছি, কিন্তু আমার মন পড়ে, তবু আমার বিবেক তার দিকে ফিরতে দিচ্ছে না। আইরিন নীলাঞ্জনার জন্য কেঁদে কেঁদে অসুস্থ হয়ে যাচ্ছে। দেখ মিজান, ভুল করলে সেটা ধরে তো আর বসে থাকা যাবে না। যে ভুল করে তার ফল সেই ভোগ করে। এমন একটা ছেলেকে ছেড়ে ও যে ভুল করেছে, একদিন ও নিজেই আফসোস করবে। তুই তো দেখেছিস রেজা কি সুদর্শন আর কর্মঠু ছেলে। নিজের মেয়েকে তো আমরা পর করে দিতে পারি না, তবে তুই আর কয়েকটা দিন ধৈর্য ধর, ও নিজেই আসবে। আমরা শখ করে সমুদ্র ভ্রমণে যাই, হুট করে পচা সমুখে পা কাটলে তবেই টের পাই সাবধানে চলাচল করতে হতো। অতি আবেগে আমরা ভুল করে বসি। ও পচা সমুখে পা কেটে দগ্ধ হয়ে ঘরের মেয়ে ঘরেই ফিরে আসবে, চিন্তা করিস না। বিয়েটা টিকবে না বলছ? আমি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে যা বুঝেছি, টেকার সম্ভাবনা খুব কম। যদি টিকে যায় তাহলে তো ভালোই। আইরিনকে সামালা, বড় মেয়ের শোকে ছোট মেয়েটাকে অযত্ন যেন না করে। যে চলে যায় সে স্বার্থপর। স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা বিসর্জন দিয়ে দিতে হয়, কারণ এমন মানুষ ভালোবাসার কদর বুঝে না। কি না করেছি আমরা নীলাঞ্জনার জন্য?
আমাদের সম্মানের কথা একটাবারও ভাবল না। বাবা মায়ের পরিবারের ভালোবাসা সম্মানের চেয়ে নিজের ভালো থাকাটা বেছে নিল। এক ছেলে চলে গেছে, আরেক ছেলে আসতেছে। ছেলের রুম গুছিয়ে রাখল নিজের হাতে। কিচেনে এসে নানা রকম খাবার রান্না করল ছেলের পছন্দের। ছেলেটা তো বাসায় তেমন থাকেই না। সারাক্ষণ তার মাথায় থাকে বাউন্ডুলেপানা। কোন দেশ রেখে কোন দেশে ভ্রমণ করবে সেই তাড়না। রেজা রাগী, তবে মা ভক্ত। জাহিন একরোকা, তার মনমর্জি বোঝা মুশকিল। দীর্ঘ ৮ মাস পর দেশের মাটিতে পা রাখল জাহিন চৌধুরী। চৌধুরী বংশের ছোট নবাব। অ্যাশ কালার শার্ট, শার্টের হাতা ফোল্ড করা, কালো চশমা পরা, এক হাতে লাগেজ, অন্য হাতে ব্লেজার। হাত দিয়ে চুল ঠিক করতে করতে এয়ারপোর্টের গেট দিয়ে বের হচ্ছে। সুন্দরী, একা একা কোথায় চললে? ধর দুপুরে কলেজ থেকে ফিরছিল মোন্নাত। দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। 3 পিসের ওড়নাটা টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়ে। একটা ছেলে সামনে এসে বলে, আরে বাহ, চাশমিশ চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মোন্নাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটা সামনে থেকে সরে বলে, যাও বেবি ডল। কিছুটা এগোতেই মোন্নাতের ওড়না ধরে ফেলে। মোন্নাত কিছু বলবে তার আগে একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে একটা ছেলে বের হয়েই ছেলেগুলোকে মারধর করতে থাকে। বখাটেদের মধ্যে একজন জাহিনের হাতে ছুরি দিয়ে পোঁচ দেয়, যার ফলে জাহিনের হাত বেশ খানিকটা কেটে যায়। এই অন্তর, এদের খোঁজ বের করত। আমার এলাকায় বসে ইফটিজিং। ওরা হয়তো জানে না এটা সিংহের গুহা। এখানে শিকারি ভুল করে ঢুকে পড়লেই খালাস। কথা বলার মধ্যে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওড়না ছেঁড়ার চেষ্টা করছে। কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটা সহজ? মেয়েদের মাথায় আসলেই কি ঘিলু কিছুটা কম থাকে নাকি? জাহিন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, মিস চারচোখ, আপনার কি মনে হয় এটা কোনো সিনেমার শুটিং? মান্নাত ফ্যালফ্যাল দৃষ্টিতে সামনের দিকে তাকায়। লম্বা ফর্সা, কালো শার্ট, কালো প্যান্ট, কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে সত্যি কি এই দেশের নাকি পাকিস্তানি? জাহিন শীষ বাজিয়ে বলে, মিস চারচোখ, এর আগে কোনো ছেলে দেখেনি নাকি? আর শুনুন, এটা কোনো সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দিবেন। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভর দুপুরে এই রাস্তায় একা একা কোন ঘাস কাটতে এসেছেন? আপনার হাত থেকে রক্ত ঝরছে। জাহিন আর কোনো কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসল। অন্তরকে বলল, মেয়েটা বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আজকের রাতে কিন্তু পার্টি হবে মাম্মা। অন্তর মান্নাতকে বলল, নাম কি আপনার? মান্নাত। কোন কলেজ? মান্নাত চুপ করে রইল। জাতি খালাম্মা আর তালে ব্রিলিয়ান্ট। নিশ্চিত আপনি ক্লাস টপার। এর জন্যই সালার বস্তার মতো ড্রেস আর চার চোখ। এত পরে কি হবে? ডাক্তার হব। বাসা কই তোমার? সামনের গলিতে। এমন মিনমিন করে কথা বলো কেন? এভাবে কথা বললে একটাও রোগীও পাবে না। তোমার বাবা কি করে? এসিপি। ও, চোরদের সর্দার। তা এত কালা টাকা থাকার পরেও তোমার এই হাল? মান্নাত চুপ করে রইল। তোমার বাসা চলে এসেছে। বাসায় ঢুকেন উদ্ধার পর মামুনি। অন্তর গেটের সামনে নেম প্লেট পড়ল, এসিপি জামাল সর্দার। মান্নাত চলে গেল। কি মেয়ে রে বাবা, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। মিতা বেগম সেই কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে। জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষতস্থানে। সার্ভেন্টকে বলল, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। এসেই মারপিট শুরু করে দিয়েছিস। তুই ম্যাচিওর হবি কবে বাবু? তুমিই বলো আম্মু, সিংহের সামনে শিকারি চলে আসলে সে কি শিকার ছেড়ে চলে আসে? অত সব আমি বুঝি না। এইসব মারামারি করার বয়স তোর নেই। এবার তোকে বিয়ে করিয়ে দেব। আম্মু, এই সব ঝামেলায় আমি নেই। বাই দ্য ওয়ে, আমার ভাবি কই? ভাবির জন্য গিফট নিয়ে এসেছি। দেবর ভাবি মিলে তোমার ছেলের চাঁদি ফুটো করে দেব। মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, জিয়ান নয়নার আর তার রিসেশনের ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে, মোবাইলের দিকে তাকিয়ে বলে, সুনয়না, তোমার নামটা বোধহয় তোমার সরল চোখ দুটো দেখেই রাখা হয়েছে। কি আছে তোমার ওই নিষ্পাপ চাহনিতে? আমি কেন বারবার তোমার আখি পল্লবে হারিয়ে যাচ্ছি? এই আপনার আসল রূপ। ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙল। ইরার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? বারবার আমার আর আমার বউয়ের মাঝখানে আসছেন কেন? আমাকে বোকা মনে হয়? আমি জানি আমার চোখ সুন্দর, সবাই অনেক প্রশংসা করে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন?
হোয়াট? এরকম দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। জাইন চৌধুরীর রুচির দুর্ভিক্ষ দেখা দেয়নি, আপনাকে নোটিশ করবে? আমার দৃষ্টি এক্সপেন্সিভ, সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না বলেই পায়ের উপর পা তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ইরা বেশ অবাক হল, একটা ছেলের এত অ্যাটিটিউড, তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যে অ্যাটেনশন দিতে চাইছে, এরপরেও ইগনোর করছে। ইরা হুট করে জিয়ানের হাতের উপর হাত রাখল। জিয়ান দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ, কন্ট্রোল ইয়োরসেলফ। প্লিজ এমন করবেন না, আমার খুব ভয় পাচ্ছে, আপনার হাতটা একটু ধরতে দিন। সমস্যা কি আপনার? একা ট্র্যাভেল করতে এত সমস্যা? তাহলে একা ট্র্যাভেল করতে কে বলেছে? আমার বউ খুব ডেঞ্জারাস, সে যদি জানে আমাকে কেউ টাচ করেছে তাহলে তার হাত কেটে দেবে, সাথে আমারটাও। নিজের হাতের প্রতি মায়া দয়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না। মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ। জিয়ান নিজের ল্যাপটপ ব্যাগ রাখল। এখানে হাত রাখুন, শক্ত করে ধরে রাখুন। এখানে হাত রাখা আর সিটের হ্যান্ডেলে হাত রাখার মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয়, এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব না। সো ডোন্ট ডিস্টার্ব মি। আম্মু, ৮ ঘন্টা হয়ে গেছে, আর কত ঘন্টা লাগবে? নয়না, আমি যতদূর জানি 18-20 ঘন্টা লাগে। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা, উঠে দেখবি জামাই নিজে থেকে তোকে কল করেছে। নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়ল। না, এখানে ভালো লাগছে না, আমি নিজের রুমে শোবো বলে নিজের রুমে চলে আসলো। জিয়ানের টি শার্ট নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়ল, চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে। সবেমাত্র তন্দ্রাভাব এসেছে। হঠাৎ মনে হল কারো গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ঘুমুঘুম চোখ খুলেই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার প্লেন ড্রাইভার আপনি? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙ্গুল রেখে বলে, একদম চুপ, একটিও কথা বলবে না। তোমার ঠোঁটের নেশায় আমি মাতাল হয়ে গেছি, আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুকা চাই। নয়না ধরপড়িয়ে উঠে বসল, আওয়াজ করে ডাকল, মিস্টার প্লেন ড্রাইভার আপনি? বেডসাইড সুইচ দিয়ে লাইট অন করল। না, কোথায় তার অস্তিত্ব নেই। জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এ কোন রোগে আমাকে আক্রান্ত করে গেলেন? আমি যে আপনার সাথে কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছি, একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে দিন। কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা। এয়ারপোর্ট থেকে অনিকেত সোজা চলে আসলো হাউফমিঙ্গেল নাহিদের বাসায়। কোনো মেয়েই আজ পর্যন্ত তার মনের ধারে কাছে যেতে পারল না। মনের সাইড ঘেঁষে সব মেয়ে বের হয়ে যায়। মনে বিয়ে করতে না পারার পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসল সোফায়। কোনো ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞেস করল, তোর বউ যে তুই ওয়াশরুমে 2 মিনিট লেট করলেও সন্দেহ করে, এত প্যারা দেয় কথায় কথায় সন্দেহ, তোর বিরক্ত লাগে না? সন্দেহ করে এটা ভালো, তাতে আমি বুঝতে পারি, কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগত, টেনশন হতো। মাথার তার কি আছে না গেছে? এখনও একটু আছে, কবুল বলার পর ততটুকু ও থাকবে নাকি গ্যারান্টি দিতে পারছি না। এ কেমন ভালোবাসা? না করেছিস বিয়ে, না করেছিস জীবনে প্রেম, তুই এরই বুঝবি না। ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে, তাই ভালোবাসা ফেক হলে আমি উগান্ডা গেলেও সন্দেহ করত না। উপসুস, বড্ড ব্যথা পেলুম বুকে। এ জন্মে বিয়ে কি জুটবে আমার কপালে? একটা বউ নাই, এই যন্ত্রণায় কাতরাতে হয়ে যাচ্ছি। নাহিদ হেসে বলে, তুই কাতরাতে থাক। তা হসপিটালে না যে আমার বাড়িতে কি? আমরা 4 জন, 2টা উইকেট পড়ে গেছে, আর একটা আউট হবার দ্বারপ্রান্তে। শালার আমার উইকেটের পতন কবে হবে? জীবনে লাবিবের মতো হতে পারলেই জীবন সুন্দর। ওই শালা বন্ধুর প্রেমিকা নিয়ে ভাগছে, আর আমি বন্ধুর বউ নিয়ে ভাগতাম। ব্যাস, মেয়ে খোঁজার ঝামেলা চুকে যেত। লাবিব কাজটা ঠিক করে নাই। এত কিছুর পরেও প্লে বয় রয়ে গেছে। ওর এক্স সুমাইয়ার সাথে এখনও চ্যাট করে। তুই কেমতে জানলি? আমার হবু ফ্রেন্ড সুমাইয়া। ভাই, তোর বউটাকে দেখে রাখ, আবার তোরটা নিয়ে টানাটানি না শুরু করে। অন্যের টানাটানিতে যে হাত ছেড়ে দেবে তাকে চাই না। ভালোই হইছে রেজার সাথে নীলাঞ্জনার বিয়ে হয়নি। তুই বল, মেয়েটাও তো ভালো না। ভালো হলে নিজের প্রেমিকের ফ্রেন্ডের সাথে 2 টাইমিং করে। যেমন 12 মাইয়া তেমন তেলো জামাই পাইছে। সে যা হোক, আমার বুকে ব্যথা কমানোর ট্রাই করো বাবু। শালা, তোর কি আমাকে গে মনে হয়? চুপ কর লুচ্চা, আমি কইছি চা কফির কথা। আমার এই ইজ্জত শুধুমাত্র আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত। জিয়ান নয়নার দিকে তাকিয়ে আছে। নয়না কান্না করছে। এই পিচ্ছি, এভাবে কান্না করছো কেন? নয়না নাক টেনে বলে, আমার চোখ, আমার অস্ত্র, আমার ইচ্ছে, আমি কাঁদব। এই 18 ঘন্টা জার্নি শেষ করে রেস্ট না নিয়ে তোমার কান্না দেখার জন্য কল করিনি। তো কেটে দেন কল। সত্যি কাঁদব? আমি তখন চিৎকার করে কাঁদব। তুমি কি ছিচকাদুনি? জানেন রাতে আমি কি স্বপ্ন দেখেছি? চোখের পানি, নাকের পানি মুছে জানাও তো, লিটল প্রিন্সেস কি স্বপ্ন দেখলে? নয়না ওড়না দিয়ে চোখ মুখ মুছে জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে কি করে বলবো? আমার বুঝি লজ্জা করে না? জিয়ান দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, এবার বলেন মহারানী, দেখলাম আপনি নাকি আমার
ঠোঁটের নেশায় মাতাল হয়ে গেছেন। আপনার নেশা কাটাতে আমার ঠোঁট দুটো চাইছেন। জিয়ান হুট করে নয়নার দিকে তাকালো। দুজনের দৃষ্টি মোবাইলের স্ক্রিনের দুপ্রান্তে থেকে স্থির হলো একে অপরের দৃষ্টিতে। কান্নার ফলে ঠোঁট দুটো হালকা ফুলে ওঠে, আরও আকর্ষণীয় লাগছে। নাকটা লালচে হয়ে আছে। জিয়ান অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এমন ঠোঁট তো আফিমের চেয়েও নেশালো। মাতাল না হয়ে উপায় আছে? নয়না দুহাতে মুখ ঢেকে নিল। ইস, কি লজ্জা, কি লজ্জা! এভাবে এমন স্বপ্ন কেউ কাউকে বলে? কে জানে এই ড্রাইভার কি ভাবছে? লাজুক লতা, এভাবে মুখ ঢেকে রাখলে তোমাকে একদম আদরে বউ লাগে। তো আমি কি বউ না? তুমি বউ। তা তোমার বর কই? আমার বর বিদ্যাসে। জিয়ান হেসে ফেলল। হাতটা সরাও, দেখতে দাও তোমাকে। আমার লজ্জা করছে তো। এভাবে কেউ দেখতে চাইলে লজ্জা করে না বুঝি? তুমি জানো আমার বয়স কত? আপনার বয়স জানে আমি কি করব? গুনে গুনে তোমার চেয়েও 14 বছরের বড়। 13। 1 যুগ বেশি কাটিয়েছি তোমার চেয়ে। 1 যুগ বেশি কাটিয়ে কোনো রাজ্য জয় করেছেন শুনি? এখনো শিওর না, তবে মনে হচ্ছে কারো মনের রাজ্য খুব তাড়াতাড়ি জয় করে নেব। নয়না মোবাইলের সামনে এসে বলে, মিস্টার প্লেন ড্রাইভার, জেগে জেগে স্বপ্ন দেখতে থাকুন। এইসব বাদ দাও। তোমার না এক্সাম, পড়ালেখা করছো না কেন? আজকে থেকে করব। আচ্ছা, আমার পরীক্ষা, সবাই আমাকে কিছু না কিছু দেবে, তো আপনি কিছু দিলেন না? এক্সাম থাকলে কিছু দিতে হয়, আর দেইনি কে বলল? এই যে আপনার চোখের সামনে বসা ষোড়শী রূপবতী মেয়েও বলল, রূপবতী মেয়েরা সহজভাবে মিথ্যা বলতে পারে। আপনাকে আমার মিথ্যাবাদী মনে হয়? আরে সরি, মজা করে বলেছি। আমার চোখের দিকে এভাবে তাকিয়ে থাকবেন না। রাতে ঠিকমতো গ্রুম হয়নি? সুন্দর চোখ দুটোর নিচে কালশিটে দাগ বসে গেছে। এসব হয়েছে আপনার জন্য, মিস্টার প্লেন ড্রাইভার। যত দোষ প্লেন ড্রাইভার ঘোষ। তোমার চোখের চাহনি কিন্তু সুন্দর। তেলের দাম এত কমে যায়নি। আপনি যেভাবে তেল দিচ্ছেন মনে হচ্ছে তেল ফ্রিতে পাওয়া যায়। জিয়ান চৌধুরী কাউকে তেল দেয় না। নয়না কিছু বলতে যেও থেমে গেল। আচ্ছা পিচ্ছি, এখন রাখি, খেয়ে রেস্ট নেব। আর হ্যাঁ, এখন শুধু পড়ালেখায় ফোকাস করো। আমাকে কিছু কেন দিলেন না সেটার উত্তর দিন। আমি এয়ারপোর্টে তখন টাকা সাধলাম, নিলে না কেন? ওটা তো বেডশিটের তাই। এখন কিভাবে দেব জানি না। আচ্ছা বাবু, রাখি। গুড বাই, টেক কেয়ার। জিয়ান কল কেটে দিল। নয়নার মনটা উদাস হয়ে গেল। মাত্র 40 মিনিট কথা বলল। রাতে অ্যাপাস উপাস করতে করতে কখন চোখ লেগেছে জানা নেই নয়নার। ঘুম ভেঙেই দেখে জিয়ানেই মিসড কল। কল ব্যাক করবে তার আগেই ওপাশ থেকে কল আসে। কিন্তু এতটুকু কথাই তৃষ্ণা তো মিটল না, উল্টো আরও বাড়ল। নীলাঞ্জনা তালুকদার। ওর বাবার নাম মিজান তালুকদার আর চাচার নাম মাহমুদ তালুকদার। তালুকদার বাড়ির বড় মেয়ে নীলাঞ্জনা। লাবিবের কথা শুনে অবাক হলেন সৈকত সাহেব। মুহূর্তেই শান্ত স্বরে বলে, শিল্পী, মেয়েটাকে তোমার সাথে নিয়ে যাও। ওর কি কি লাগে দেখো। নীলাঞ্জনা নাম তোমার? জি। আজকে থেকে আমরাও তোমার আরেক বাবা মা। নীলাঞ্জনা বেশ অবাক হল। মুহূর্তেই মানুষ চেঞ্জ হয়ে গেল। বাপ চাচার টাকা থাকা বুঝে এত প্রয়োজন? শিল্পী বেগম আর নীলাঞ্জনা চলে যেতেই সৈকত সাহেব বলেন, জীবনে এই প্রথম একটা কাজের মতো কাজ করেছিস। আমার ছেলের বউ কিনা তালুকদার বংশের মেয়ে। এবার এটাকে কাজে লাগিয়ে আমাদের ব্যবসাটা আগে বাড়াতে হবে। সোনার ডিম পাড়া হাঁস পেয়েছি, আস্তে ধীরে কাজে লাগাবো। বাবা, ওনারা কি এই বিয়ে মেনে নিবে? মেনে না নিয়ে উপায় আছে? কান টানলে মাথা এমনিই আসে। যা, খাতির যত্ন কর বউয়ের। বউ তো না যেন আলাদিনের চেরাগ। বাসায় ঢুকেই ব্যাগটা সোফায় ছুঁড়ে মারল। রত্না বেগম দৌড়ে এসে বলে, কি হয়েছে মান্নাত? চশমাটা ছুঁড়ে ফেলে বলে, কি হয়নি সেটা বলো। আম্মু, আর কতদিন এমন দাদিয়াম্মা সেজে ঘুরব? এই ড্রেস, চশমা, এসব আমার সাথে যায়? আমাকে কেন বলছিস? তোর বাবাকে বল। বাবা? হিটফার বলো। দেখো, এসব আর আমাকে দিয়ে হবে না। কলেজে কে জোকার সেজে যায় জানো আজকে কি হয়েছে? দানিশের মতো একটা ছেলের সাথে টক্কর হয়েছে, পুরাই আগুন। হিরোর মতো এসে আমাকে বাঁচিয়েছে। চুপ থাক, তোর বাবা বাসায়। ছেলের কথা শুনলে তোকে আস্ত রাখবে না। খেতে দাও কিছু। আর শুনো, রাতে কিন্তু ঋতুর বার্থডে পার্টি, সো কোনো না শুনবো না, আগেই বলে রাখি। ওয়েস্টার্ন ড্রেস পরবো কিন্তু। তোমার হিটলার স্বামীকে কিভাবে ম্যানেজ করবে সেটা আমি জানি না। মেয়ে আর জামাই নিয়ে রত্না বেগম প্যারায় আছেন। যেমন পাপ খাটতারা, তেমন মেয়ে। কি দরকার সরকার পক্ষের বিরুদ্ধে কেস নেওয়া? এখন নিজের বউ মেয়েকে ছদ্মবেশে থাকতে হচ্ছে। জামাল সাহেব সৎ পুলিশ অফিসার,
তবে বর্তমানে সততাও যে বিপদ ডেকে আনে সেটার প্রমাণ সে নিজেই। মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছিল। কেস তো কোর্ট পর্যন্ত উঠেইনি, উল্টো এখন পরিবার নিয়ে ঝুঁকিতে আছেন। মান্নাত শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, মিস্টার হিরো, আমাকে এভাবে দেখলে নিশ্চিত ক্রাশ খেয়ে রাতে ব্রাশ করা ভুলে যেতেন। বাট আই লাইক ইউর অ্যাটিটিউড। উপস, মিস্টার হিরো নামটাও তো জানি না আপনার। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে বলে, আপনি এই এলাকার তাহলে 6 মাস কই ছিলেন? একবারও তো দেখলাম না। কোনো ব্যাপার না, নজর যখন পড়েছে আপনাকে খুঁজে ঠিক বের করবই। মান্নাত যা চায় তা নিজের করেই ছাড়ে। ফোনটা হাতে নিয়ে ঋতুকে কল করল। কিরে, আজকে নাকি আমাদের সারপ্রাইজ দিবি? তা কখন আসছিস? দাদি আম্মা? সারপ্রাইজ তো দেখবি, সেসব ছাড়, আগে বল তো তোদের এলাকায় কোনো ক্রাশ বয় আছে যাকে দেখলেই ক্রাশ খাওয়া যায়? হ্যাঁ ছিল, চৌধুরী বাড়ির ছেলে, আবার পাইলট, যেমন দেখতে তেমন অ্যাটিটিউড, কিন্তু সে তো কয়েকদিন আগে বিয়ে করে ফেলেছে। তুই শিওর আর কোনো ক্রাশ বয় নেই? না, আমার জানা মতে নেই। মান্নাত কল কেটে দিয়ে বলে, ধুর, ও হয়তো জানে না। আবার মনে মনে বলে, ওদের এলাকা ও তো জানতো থাকলে বিবাহিত ছেলের উপর কিভাবে ক্রাশ খেতে পারি। মনে হচ্ছে এবার ক্রাশ খেয়ে ব্রাশ আমার নিজের করতে হবে। এখন এসব ভাবলে হবে না মান্নাত, আজকে সবার হুঁশ উড়িয়ে দিতে হবে তোর। ড্রেস সিলেক্ট কর, দেখিয়ে দে তোর আসল সুরত। জামাল সাহেব চট্টগ্রাম থেকে বদলি হয়ে এখানে এসেছেন মাস 6 আগে। 4 রুম বিশিষ্ট একতলা বাড়িটা কিনেছেন 3 মাস ধরে। এখানে এসে মেয়ে বউকে সবার নজর থেকে লুকিয়ে রাখছেন যতটা সম্ভব। পৃথিবীতে তার মেয়ে আর বউ ছাড়া 3 কুলে কেউ নেই। এদের আগলে রাখার জন্য সব স্যাক্রিফাইস করতে রাজি। তার নিজের জীবন ঝুঁকির মধ্যে আছে। সে মারা গেলে কে দেখে রাখবে তার মেয়ে আর বউকে? এসব চিন্তা সবসময় জামাল সাহেবের মাথায় ঘুরতে থাকে। রত্না বেগম এসে বলেন, বলছিলাম কি, মেয়েটা তো এখানে এসে একদম ঘরকুনো হয়ে আছে। আজ ঋতুর বার্থডে, যেতে চাচ্ছে। আমি দিয়ে আসব, আমি নিয়ে আসব, তবেই যাওয়ার পারমিশন পাবে। নয়না সকালে নাস্তা করে এই পর্যন্ত 100 বার মোবাইলের কাছে এসেছে, কিন্তু সাহস করে জিয়ানকে কল করেনি। মোবাইল হাতে নিয়ে গুগলে সার্চ করল কোনো মানুষকে কিভাবে চিন্তা থেকে বের করা যায়। প্রথমেই লেখা, তাকে নিয়ে না ভেবে মনোযোগ অন্যদিকে দিতে। নয়না মোবাইল রেখে বলে, মনোযোগ যদি অন্যদিকে ঘোরাতে পারতাম তাহলে সার্চ করতাম। গুগলের মাথায় কি বুদ্ধি নেই নাকি? এসব কেমন টিপস হলো? এর চেয়ে তো আমার বান্ধবীদের মাথায় বুদ্ধি বেশি, এবার ওদের জিজ্ঞেস করে দেখি।